ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার পাশে বসে আছে। রিয়াকে দেখে আবার ওর বাবার কথা মনে হয়ে গেল। তবে হঠাৎ করে মনে হলো যেন আমি হাত পা নাড়াতে পারছি না, শরীর যেন আমার কতটা খারাপ লাগছে বলার বাইরে। রিয়া আমার মাথার পাশে বসে শুধু কান্না করছে আর বলছে, হঠাৎ করে তুমি এতটা অসুস্থ হয়ে গেলে কিভাবে? জানো, আমি সেই কখন থেকে তোমার পাশে বসে আছি। রিয়ার কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। হয়তো ওর বাবা অপরাধ করতে পারে, কিন্তু ও তো কোনো অপরাধ করে নাই। ওর বাবার শাস্তি আমি ওকে কেন দেব? আমি রিয়ার একটা হাত ধরে বললাম, কান্না করো না রিয়া, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমাদের বাসা থেকে বের হওয়ার আগে দেখছি তুমি টেনশনে ছিলে। আমি কি কিছু করেছি তোমার সাথে? যদি আমি তোমার সাথে কোনো অপরাধ করে থাকি তাহলে বলো আমাকে। প্লিজ বাবু, বলো কি হয়েছে আমাকে। আমি রিয়ার হাত ধরে হাসার চেষ্টা করছি আর বললাম, কিছু হয় নাই আমার, এত চিন্তা করো না। এর মাঝে আম্মু ভেতরে ঢুকলো। তবে রিয়া যে আমাদের বাসায় ছিল আমার এটা খেয়াল ছিল না। আম্মু রিয়াকে কিছু বলছে না, বিষয়টা তো আমি বুঝতে পারছি না। আম্মু আমাদের সামনে খাবার রেখে বলল, অনেক সময় হলো আমাদের বাসায় আসছো, এখনো কিছুই খাও নেই। ওর সাথে হালকা পাতলা কিছু খেয়ে নাও। আম্মু যাওয়ার পর রিয়া আমার হাত ধরে বলল, আমি বলছি না, আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। আমি আমার শাশুড়ি মাকে পটিয়ে নিয়েছি, দেখেছো তো তুমি। কখন থেকে এনে আসছো রিয়া তুমি? তুমি আমাদের বাসা থেকে চলে আসার পরেই আমিও এখানে চলে আসছি। এখন বলো, তোমার শরীর ঠিক আছে তো, নাকি ডাক্তার লাগবে? রিয়ার হাত ধরে ওর হাতে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, তুমি পাশে আসো আর আমি ঠিক হব না? এটা কি হতে পারে? এখন তুমি বাসায় যাও, ঠিক আছে? তোমাকে একা রেখে আমি কোথাও যেতে পারবো না। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি বাসায় যাও, ঠিক আছে? আচ্ছা বাবু, আমি যাবো তো। তুমি ওঠো আর আগে কিছু খেয়ে নাও। আমার এখন খেতে ইচ্ছে করছে না। এভাবে বলবে না কিন্তু। কিছু না খেলে সুস্থ হবে তুমি কি করে? কি আর করার, রিয়ার জোরাজোরিতে হালকা কিছু খেয়ে নিলাম। তবে রিয়ার বাবার গোপন ঘরের দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমার এখনো কলিজায় পানি থাকে না। রিয়া যাওয়ার পর আম্মু আমার রুমে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, তোর কি মনে হয় সবকিছু এত সহজেই হয়ে যাবে? বুঝলাম না আম্মু, তুমি কি বলছো? মেয়েটার কাছ থেকে আমি সবকিছু শুনেছি। বাবা, ওরা বড় লোক মানুষ। ওদের পাল্লায় পড়ে বড় সমস্যায় পড়ে যাবি। তোর এখনো ভালো করে বোঝার বয়স হয় নাই। বাবা, বুঝে শুনে আগুনে হাত দিবি না। পরে হাত পুড়তে গিয়ে দেখে যাবে পুরো শরীরে পুড়ে ছাই হয়ে গেছে। আম্মু, এই নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। রিয়ার সাথে আমার কথা হয়েছে, আর মেয়ে যদি আমার পক্ষে থাকে তাহলে কি আমার কাউকে দরকার আছে বলো? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, তুই যা ভালো বুঝিস তাই কর। তবে তুই আমার সন্তান। কোনোদিনও যদি তোর সাথে কিছু হয়ে যায়, সেই জায়গায় তোরে বাঁচিয়ে আমি আমার নিজের জীবন দিয়ে দেব। আম্মুর কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আম্মুকে জোরে ধরে বললাম, এভাবে বলবেন আম্মু, আপনি ছাড়া আমার কি আছে বলেন? আমার জন্য এত কিছু করছেন আপনি, আর আমি আপনাকে যেতে দেবো মনে হয়? আম্মু আমার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তবে আজকে আম্মুর কথাটা শুনে আমার যে কতটা খারাপ লাগছে বলার বাইরে। আচ্ছা, রিয়া কি সত্যি আমাকে ধোকা দেবে? আমি তো ওর চোখে এমন কিছু দেখি নাই। আমি একটু অসুস্থ হতেই ও কিভাবে দৌড়ে আমার পাশে আসলো, আবার আমার পাশে বসে কান্না করছে। তাহলে ও কিভাবে আমাকে ধোকা দেবে? আমার বিশ্বাস আছে যে রিয়া কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। তবে মাঝরাতে গরম কিছু উষ্ণতার ছোঁয়া পেয়ে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকে দেখি রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি মনে মনে বললাম, এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আমি রিয়ার শরীরে একটা চিমটি দিতে রিয়া বলল, আউ, কি করছো তুমি? আমি এবার অবাক হয়ে বললাম, এতক্ষণ মনে হচ্ছিল এটা আমার স্বপ্ন, আর এখন দেখি বাস্তব। তুমি এখানে কি করছো রিয়া? তোমার বাবা জানতে পারলে? কেউ কিচ্ছু জানতে পারবে না। বাবাকে বলে আসছি আমি আমার বান্ধবীর বাসায় থাকবো আজকে। বিশ্বাস করো, আমার ঘুম আসছিল না। এইদিকে তুমি অসুস্থ, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগছিল না, এই জন্যেই চলে আসলাম। আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার এই এক জীবনে তোমাকে কতটা ভালোবাসি যদি দেখতে পারতাম না তাহলে তুমি ঠিকই বুঝতে। তবে মানুষ বলে কি জানো রিয়া, মানুষ নাকি নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসতে পারে না। কিন্তু আমি তো তোমাকে ছাড়া কিছু চিন্তা করতে পারি না। তুমি আমার পাশে না থাকলে আমার এই জীবনের কোনো মূল্য নেই।
আমাকে ছেড়ে কখনো দূরে যাওয়ার চিন্তা করবে না রিয়া। যদি এমন কিছু হয় তো তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো, সাথে আমি নিজেও মরে যাব। ভালোবাসি তোমাকে আমি অনেক। আম্মু বলে তুমি মেয়রের মেয়ে, এই জন্য আম্মু এইসব বিষয়ে অনেক ভয় পায়, কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি তোমাকে। এই বোকা ছেলে, এই জন্য কান্না করতে হয়? আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি শুধু তোমার হয়ে বেঁচে থাকবো। আমার এই মাথা একমাত্র তোমার বুকে ঠেকিয়ে ঘুমাবো, অন্য কারোর বুকে না। এত চিন্তা করবে না, ঠিক আছে? এখন তুমি ঘুমাও। রিয়া নিজে আমার চোখের পানি মুছে দিল আর বলল, এত চিন্তা করবে না একদম। যত ঝড় তুফান আসুক, আমি শুধু তোমার। রিয়াকে জোরে ধরে কখন ঘুমিয়ে যে গেছি বলতে পারে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার পাশে নাই, হয়তো চলে গেছে। শরীরটা আজকে একটু একটু ভালো লাগছে মনে হচ্ছে। পরিচয়ের রুম থেকে বের হতেই আম্মুকে রিয়ার কথা বললাম। আম্মু বলল রিয়া নাকি আরো অনেক আগেই উঠে চলে গেছে। আমি মনে মনে শুধু বললাম, পাগলে মেয়ে আমার জন্য এত চিন্তা করে। আজকে 5 দিন চলে গেল, এখন আমি মোটামুটি অনেক অনেক সুস্থ আছি। এই কয়েকদিনে রিয়া সবসময় আমার পাশে ছিল, আরো আমাকে বুঝিয়ে দিয়েছে যে ভালোবাসার মানুষ সবসময় পাশে থাকে, কখনো একা রেখে যাবে না। অনেকদিন হলো কলেজে যাওয়া হয় না, এজন্য রেডি হয়ে বাসা থেকে বের হলাম। ফাহিমকে কল দিলাম। ফাহিম বলল, তুই যা, আমি আসছি। আমি কিছুটা সামনে যেতেই হঠাৎ করে একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। আমি ভাবলাম হয়তো রিয়া এসেছে, কিন্তু আমার চিন্তা ভাবনা সেট করে দিয়ে গাড়ি থেকে নামলো। ওকে দেখে আমি মনে মনে বললাম, এই মেয়ে আবার এখানে কি করে? নাকি আজকে আবার আসছে আমাকে অপহরণ করার জন্য? তবে আমি এখন আর এত ভয় পাই না, কারণ আমার পাশে এখন রিয়া আছে। ওর বোন আমার কিছু করতে পারবে না, এটা আমার মাথায় আছে। দিয়ে আমার সামনে এসে বলল, কি খবর রাস্তার দুলাভাই? শুনলাম আজকাল নাকি আবার আপুর সাথে প্রেম করিস। দিয়ার কথা শুনে কোনো কথা বললাম না, চুপ করে শুধু দাঁড়িয়ে আছি। তাহলে দিয়া কি সবকিছু জেনে গেল যে আমি ওর বোনের সাথে প্রেম করি? হয়তো সবকিছু জেনে গেছে। দিয়া আবার বলল, কিরে, তোরে আমি কি বললাম? আমার কথা জবাব দিস না কেন? কি বলবো তোর সাথে? তোর আমার দু চোখেই দেখতে ইচ্ছে করে না। তুই জানিস আমার বাবাকে, এরপরেও আমাকে তুই করে বলিস। এর পরিণাম কতটা খারাপ হতে পারে জানিস তো? কি করবি আমাকে? আবার অপহরণ করবি? যা করতে পারিস কর, আমি তো দেখতে চাই তুই কি করতে পারিস। শরীরে যা কাপড় চোপড় আছে সবগুলো খুলে এখান থেকে মারতে মারতে বাজার নিয়ে যাব। কেউ একটা শব্দও করতে পারবে না। সেই ক্ষমতা কিন্তু আমার আছে। আমার আপুকে সহজ সরল পেয়ে পটিয়ে নিলি। 2 টাকার বস্তির ছেলে না আছে জন্মের ঠিক না আছে। আমি চোখ গরম করে বললাম, বাবা মায়ের সম্পর্কে কিছু বলবি না একদম, নইলে কি যে করবো এর কোনো হিসাব নেই। হঠাৎ ফারজানা আপু এসে আমার হাত ধরে বলল, চল কলেজে যাই। এখানে কি করিস? দিয়ে আবার বলল, আরে যা যা রাস্তার ছেলে। আমার তো মনে হয় তোর জন্মের ঠিক নাই, না হলে কি আমার বোনকে সহজ সরল পেলে সুযোগ নিতি? ফারজানা আপুকে সারিয়ে দিয়ে গালে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, আমি কি তোর মতো রে যে রাতে রাতে নষ্টামি করি? বাবা টাকা পয়সা নাই মানলাম, কিন্তু তোর মতো তো আমি নষ্টামি করি না। ফালতু মেয়ে কোথাকার। আরে তোর দেখে তো হিজড়ার মতো লাগে। আগে মেয়ে হ, পরে আসবি আমার সাথে কথা বলতে, শালি কোথাকার। ফারজানা আপু আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুসছে। মনে মনে বললাম, যা হয়েছে বেশ ভালোই হয়েছে। এতদিন পর ভেতরে জমানো কিছুটা রাগ কমাতে পারছি। রাস্তায় আপু বলল, কি দরকার ছিল ওর সাথে ঝগড়া করার? আপু তুমি দেখো নাই, ও আমাকে যা ইচ্ছা তাই বলছে, এছাড়া আমার আর কি করার ছিল? দেখ লাদেন, ও মেয়রের মেয়ে। যদি পরে কিছু হয় তুই তো জানিস ওদের ক্ষমতা কত। আপু মানুষ মাত্রই মরণশীল, কি হবে আমাকে মেরে ফেলবে? এতে আমি ভয় পাই না আপু, যা হবে দেখে নেব। আমার তোরে নিয়ে খুব ভয় হচ্ছে জানিস। আমার মন বলছে খুব শীঘ্রই তোর সাথে খারাপ কিছু হবে, তবে বুঝতেছি না আমার এমন লাগছে কেন। দূর আপু, এত চিন্তা করবে না, কিছু হবে না। মাঠে যেতে গিয়ে দেখি রাসেল ভাই রিয়ার হাত ধরে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। এটা দেখে আমার ভেতরে কেমন কেমন যেন করতে লাগলো। রিয়া রাসেল ভাইকে কিভাবে চেনে, আবার ওর হাত ধরে কথা বলছে কেন? আমার মাথায় তো এটাই ঢুকছে না। হঠাৎ একটা অচেনা ছেলে এসে বলল, এই আবুলের বাচ্চা চা, আমার জন্য দোকান থেকে সিগারেট নিয়ে আয়। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আবার অচেনা একটা ছেলে আমাকে আবুল বললো। ছেলেটাকে লাথি মেরে নিচে ফেলে বললাম, কুত্তার বাচ্চা, তুই আমাকে আবুল বললি? আমাকে চিনিস তুই? এই প্রকার ছেলেটাকে মাটিতে ফেলে ইচ্ছে মতো মারতে লাগলাম। রাসেল ভাই দৌড়ে এসে আমাকে ধরে বলল, কি হয়েছে আমাকে বল, হঠাৎ করে এত রেগে গেলি কেন? রাসেল ভাইয়ের কথাই কিছু বুঝলাম না, শুধু রিয়া দিকে একবার তাকিয়ে ক্লাসের দিকে হাঁটা দিলাম। রাসেল ভাই আমাকে পিছন থেকে ডাকছে, কিন্তু আমি শুনি নাই। সরাসরি ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার পর তোমার একটা কাগজ নিয়ে আমাকে বাতাস করতে করতে বললো,
কি হয়েছে স্যার? হঠাৎ এত রেগে যাওয়ার কারণ কি? তোমার দিকে তাকিয়ে কোনোভাবে নিজের রাগকে কন্ট্রোল করলাম আর বললাম, কখন আসলি? এসেছি মাত্র, আর এসেই দেখি তুই। বাদ দে, ফাহিম কই? দেখি নাই, এখনো ক্লাসে আসে নাই। ও, আমাকে একটু হেল্প করে দিবি প্লিজ? আমি একা একা যেতে ভয় পাচ্ছি। আচ্ছা বল, কি হয়েছে? একটু মার্কেটে যাব, আমার সাথে একটু যাবি? ক্লাস করতে হবে যে এখন। আরে চল না একদিন আমার জন্য, আজকে ক্লাস না করলে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে চল। তো আমাকে নিয়ে ক্লাস থেকে বের হতেই দেখি আবার রিয়া রাসেল ভাইয়ের সাথে কথা বলছে। এটা দেখে আমার রাগ একদম মাথায় উঠে গেল। আমি কি করবো এটাই বুঝতে পারছি না। তবে নিজের রাগকে কোনো মতে কন্ট্রোল করে সামনে হেঁটে যাচ্ছি। রিয়া আমাকে দেখে এগিয়ে আসছে আমার দিকে। আমি ওকে দেখে আরো জোরে জোরে হাঁটতে লাগলাম। তো আমাকে নিয়ে সরাসরি রিক্সায় উঠে গেলাম। রিয়া আমাকে কয়েকটা ডাক দিল, কিন্তু আমি ওর কথা কানে নিলাম না। তো আমার শুধু বললো, মেয়েটা কে রে? জানি না কে, আমি চিনি না। আমি জানি কে, তবে গার্লফ্রেন্ডের সাথে এত রাগ করতে নেই। রাগ না করে মানিয়ে নে। দেখ, তুই আর এই বিষয়ে কোনো কথা বলবি না। রাগ কিন্তু মাথায় আছে বলে দিলাম। আচ্ছা বাবা, সরি। তো আমাকে নিয়ে মার্কেটে চলে গেলাম। ওর যা যা কেনার দরকার সবকিছু নিয়ে মার্কেট থেকে বের হতেই দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে তমা বলল, আপু, আমি সবকিছু জানি, আপনি ওর গার্লফ্রেন্ড হন। আমাকে নিয়ে আবার সন্দেহ করবেন না, ঠিক আছে? আমি গেলাম, আপনারা থাকেন। এই কথা বলে তমা চলে গেল। তমা যেতে রিয়া গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভিতরে বসো বলছি। আমি রেগে বললাম, তুই যা তোর গাড়ি দিয়ে, আমি যাব না। রিয়া জের করে টেনে আমাকে গাড়ির ভিতরে বসিয়ে দিল। ও এক হাত দিয়ে ড্রাইভিং করছে আর হঠাৎ করে কান্না করে বলল, রাসেল আমার বাবার বন্ধুর ছেলে, বড় ভাইয়ের মতো আমার। এই জন্য ওর সাথে আমি একটু কথা বলছিলাম। আর বিশ্বাস করো, ও আমার বড় ভাই, এখানে অন্য কিচ্ছু নেই। আর এটা দেখে যে তুমি এভাবে রেগে যাবে আমি ভাবতেও পারি নাই। মনে মনে বললাম, এই যা, রাসেল ওর বড় ভাইয়ের মতো। আর আমি কি উল্টা পাল্টা চিন্তা করলাম। তোর এখন তো নিজের উপর নিজের রাগ হচ্ছে। রিয়া আবার বলল, মাফ করে দাও আমাকে, আর আমি তো কোনো ভুল করি নাই। রিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, মাপ তো আমার চাও দরকার। আমি না জেনে ভুল করেছি, কিন্তু তুমি আমাকে এসব আগে বলবে না। আর আমি ছাড়া তোমার শরীরে কেউ টাচ করুক, এটা আমি চাই না। এমনকি তোমার হাত পর্যন্ত কেউ ধরতে পারবে না আমার সামনে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, সরি বলছি তো, আর হবে না, মাফ করে দাও প্লিজ। আর তুমি যে আমার সামনে ওই মেয়েকে নিয়ে আসছো, আমার খারাপ লাগে না বুঝি? আচ্ছা বাবা, যা হয়েছে সবকিছুর জন্য সরি। হ, তোমার বেলায় সরি, আর আমার বেলায়? তুমি কি এখন আমার সাথে ঝগড়া করতে চাইছো রিয়া? আচ্ছা বাবু, এখন এসব বাদ। তবে আজকে কলেজে তোমার রাগ দেখে আমি ভয় পেয়ে গেছি। তোমার চোখ থেকে মনে হচ্ছিল যেন আগুন বের হচ্ছে। কতটা যে ভয় পেয়েছি আমি বলার বাহিরে। রাগ করবো না তো কি করব? তুমি একটা ছেলের সাথে। আচ্ছা সরি বলছি তো আমি। আমি রিয়াকে জোরে ধরে বললাম, আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব কথা। রিয়া আমাকে বলল, তোমাকে কিছু কথা বলতে চাই আমি, শুনলে তুমি খুশি হবে। ঠিক আছে বলো শুনি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, সামনের শুক্রবার আমার আম্মু লন্ডন থেকে আসছে। তোমার আম্মু আবার লন্ডনে থাকে নাকি? কেন, তুমি মনে হয় জানো না যে আমার আম্মু হলো লন্ডনী আর বাবা বাংলাদেশি? আমি অবাক হয়ে বললাম, কি বলো এসব? আরে হ্যাঁ, সত্যি কথা। আমার বাবা ব্যবসা করতে লন্ডন গিয়েছিল। ওখানে আমার আম্মুর সাথে প্রেম হয়ে যায়। পরে আর কি, বাবা ওখানেই ওনাকে বিয়ে করে। আম্মু তো বাংলাদেশে ছিল, কয়েকদিন আগে লন্ডন গিয়েছে বেড়াতে। কিন্তু রিয়া, তোমাকে দেখে তো বাংলাদেশি বাংলাদেশি লাগে। তুমি কি চাও আমি আমাদের দেশের কালচার পরিবর্তন করে ফেলি? না গো জানো, আমি এমন কিছু বলি নাই। তুমি যেমন আছো আমার কাছে ঠিক তেমনই ভালো। রাস্তার পাশে বসি, চলো। না, এখন আমি বাসায় চলে যাব। আর তোমাকে নিয়ে তো বাইরে ঘোরাঘুরি করা যাবে না। যদি তোমার বাবা দেখতে পারে তোমার 12টা বাজিয়ে দিবে। আরে তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। রিয়া আমাদের বাসার সামনে গাড়ি রেখে বলল, শুক্রবারে আমাদের বাসায় বিশাল এক অনুষ্ঠান হবে, তবে সেখানে তুমিও থাকবে। তোমাকে বড় একটা সারপ্রাইজ দিব, তবে আমি থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, বুঝলে তুমি? কিন্তু আমার যে ভয় হয় রিয়া,
তুমি হয়তো তোমার বাবাকে চেনো না, কিন্তু আমি ওনাকে খুব ভালো করে চিনি। যে জ্যান্ত মানুষের শরীর থেকে মাথা কেটে আলাদা করতে পারে, সে যে কতটা ভালো মানুষ সেটা আমি জানি। কি বলছো তুমি এসব উল্টাপাল্টা? জানো আমার বাবা আমাদের কাছে কতটা ভালো মানুষ? উনি আমাদের দুই বোনকে কতটা আদর করেন। আচ্ছা ম্যাডাম, আপনি এখন যান, আর এসব নিয়ে পরে কথা হবে। রিয়া আমার হাত শক্ত করে একবার জড়ি ধরে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। একটু পর ছেড়ে দিতে আমি হাঁপাতে হাঁপাতে বললাম, হঠাৎ করে কোনো কিছু করে কেউ, তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। লাভ ইউ। ওকে সাহেব, এখন যান। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমাকে ছেড়ে যে যেতে আমার ইচ্ছে হচ্ছে না। কিভাবে যাব বলো আমি? তাহলে চলো আমাদের বাসায়, বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আমি গাড়ি থেকে নেমে বললাম, থাক বাবু, তা আর লাগবে না। এখনো তোমাকে আমি বিয়ে করি নাই। বিয়ে করার আগে বিধবা হয়ে কোনো লাভ আছে? রিয়া হাসতে হাসতে বললো। তাই নাকি? আমি রিয়াকে বিদায় দিতেই রিয়া চলে গেল। বাসার ভিতরে ঢুকে দেখি ভিতরে ফাহিম, ফারজানা আপু আর আম্মু মিলে আড্ডা দিচ্ছে। সবাইকে ভেতরে দেখে বললাম, কি ব্যাপার আজকে সবাই যে একসাথে? ফাহিম আমাকে প্রশ্ন করলো, কই ছিলিস তুই? জানিস কলেজে কত খোঁজাখুঁজি করছি। কইছিলাম আবার, রিয়া নিয়ে গিয়েছিল। আচ্ছা তোরা কথা বলে আমি আসছি। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করতেই ফারজানা আপু আর ফাহিম ভেতরে আসলো। ফারজানা আপু এসে আমার পাশে বসে বলল, লাদেন, তুই কি জানিস রিয়া তোর সাথে কত বড় নাটক করছে? কি বলছো এসব আপু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই, মাথা খারাপ হয়েছে তো তোর। আমি কোনো একভাবে জানতে পেরেছি যে রাসেলের সাথে রিয়ার বিয়ের হবার কথা। ফারজানা আপুর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আরে রাসেল ভাইয়ের কথা বলছো তুমি? তুমি আমাকে বলবে কি? রিয়া আমাকে সবকিছু বলছে। রাসেল হলো রিয়ার বড় ভাইয়ের মতো, এছাড়া অন্য কিছু না। লাদেন, তুই বোঝার চেষ্টা কর। আপু, এই বিষয়ে আপনি কোনো কথা বলবেন না। আমি সবকিছু জানি, আর রিয়াকে আমি বিশ্বাস করি। ও দুনিয়ার সবকিছু ছাড়তে পারে, কিন্তু আমাকে কখনো ছাড়বে না ও। ফারজানা আপু আমার কথা শুনে বিছানায় বসে একটা হাসি দিল আর বলল, রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। স্কুল লাইফ থেকে ওর সাথে আমার চলাচল। আমি রিয়াকে খুব ভালো করেই চিনি। আজকে তোর ভালোর জন্য আমি এখানে আসলাম, আর কখনো আমি তোরে এসব বলবো না। তবে ভালো থাকিস, সুস্থ থাকিস। আচ্ছা, আমি গেলাম। আমি পকেট থেকে টাকা বের করে আপুর হাতে দিয়ে বললাম, আপনার টাকাগুলো আপু। ফারজানা আপু মুচকে হাসি দিয়ে বলল, মানুষ চেঞ্জ হয় আমি এটা জানি, কিন্তু এতটা যে চেঞ্জ হয় এটা জানতাম না। সব কিছু এত বেশি বেশি ভালো না। থাক, ধরে বুঝিয়ে আমার লাভ নেই। এই কথা বলে ফারজানা আপু চুপচাপ বের হয়ে চলে গেল। ফারজানা আপু যেতেই ফাহিম বলল, এসব কি হচ্ছে? আমার মাথায় ঢুকছে না। না তোর ঢুকতে হবে না। এখন বল তোর কি খবর? দেখছি রে, আম্মুর কাছে বলছি আমার চাচাতো বোনের কথা। আম্মু বলছে এই বিষয়ে কোনো চিন্তা না করতে। সময় হলে আম্মু সবাইকে এই কথা বলবে। ফাহিমের সাথে আরো কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। ফাহিম যাওয়ার আগে বলে গেল যেন নিজের খেয়াল রাখি। দেখতে দেখতে আজকে শুক্রবার এসে গেল। খুব সকালে রিয়া আমার বাসায় এসে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি ও আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখে বললাম, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত সকাল সকাল আমাদের বাসায়? কেন? আমার শ্বশুর বাড়িতে কি আমি আসতে পারি না? রিয়া একটা শপিং ব্যাগ বের করে দিয়ে বলল, এখানে সব কিছু রাখা আছে, কিছুক্ষণ পর আমি গাড়ির পাঠিয়ে দিব, তুমি চলে আসবে। তবে আজকে কিন্তু আমি খুব বিজি থাকবো। দেখো রিয়া, আমি না গেলে কি হয় না? বলছিলাম কি, সময় তো আরো আছে, পরে একদিন। রিয়া আমার গালে হাত রেখে বলল, আজকে সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। যদি আমাকে মেনে নেয় তো ভালো, না হলে নিজের রাস্তা নিজে দেখে চলে আসব। এক কাপড়ে তোমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসব। এখন আমি তাহলে গেলাম, আম্মু আমাকে আবার খুঁজবে। রিয়ার হাত ধরে আবার বললাম, আমি না গেলে কি হয় না? জানো আমার যে আজকে কতটা ভয় লাগছে। রিয়া আমার পাশে বসে বলল, কিছু হবে না, আমি আছি না তোমার পাশে? আমি থাকতেই তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। লাভ ইউ বেবি। রিয়া চলে যাওয়ার পর আমি শুয়ে শুয়ে চিন্তা করছি, এখন আমি কি করব? আচ্ছা, রিয়ার বাবা কি আমাকে ছেড়ে দেবে? আমি কি সহজে রিয়াকে নিয়ে চলে আসতে পারবো? হয়তো রিয়ার বাবা এটা হতে দেবে না। আমি সবকিছু যতটা সহজ মনে করছি, কিন্তু তা এতটা সহজ হবে না মনে হচ্ছে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, কিন্তু আম্মু আজকে কাজে যায় নাই। আমার কাছে বসে আছি, বুঝলাম না আম্মুর আবার কি হলো। আম্মুকে কিছু জিজ্ঞাসা করলাম না, তবে আম্মু আমাকে কিছু বলতে চেয়েছিল। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। রিয়ার দেওয়া নতুন কাপড় পরে
যেন নিজেকে সুপার হিরোর মতো লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, আজকে যত মেয়ে আছে সবাই মনে হচ্ছে যেন আমার জন্য পাগল হয়ে যাবে। আসলেই নিজেকে খুব সুন্দর লাগছে। আয়নাতে দেখে মনে হচ্ছে যেন কোনো হ্যান্ডসাম বীর পুরুষ দাঁড়িয়ে আছে। আয়নার ভেতরে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রিয়া কি আজকে সবার সামনে আমাকে এই বিয়ের কথা বলবে? আয়নার ভেতরে থাকা ছেলেটা বলল, বলবে। আহ, শুনেই যেন আমার বেশ খুশি খুশি লাগছে। মনের ভেতরে আলাদা একটা ফিলিংস কাজ করছে। আমি রুম থেকে বের হতেই আম্মু আমার দিকে তাকিয়ে কান্না করে দিল। বুঝলাম না আমাকে কি খারাপ দেখাচ্ছে নাকি। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু, কান্না করছো কেন? আমাকে কি খুব বাজে দেখাচ্ছে আম্মু? বাবা, তোর এখানে যাওয়া ভালো লাগবে না। আমরা গরিব মানুষ, ওরা আমাদের সম্মান করবে না। আমার মন বলছে কিছু একটা তোর সাথে হবে। প্লিজ বাবা, তোর যেতে হবে না। আরে আম্মু, এসব নিয়ে একদম টেনশন করবে না। রিয়া আছে আমার সাথে, কিছু হবে না, একদম নো টেনশন আম্মু। কিন্তু আম্মু তাও আমাকে যেতে দিচ্ছে না। আমাকে দুই পাশ বুঝিয়ে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে দেখি বাসার সামনে গাড়ি দাঁড় করানো আছে। মনে মনে বললাম, রিয়া হয়তো কাজে বিজি, এরপরে দূর থেকে আমার দিকে নজর রাখছে। এমন বউ তো আমার লাগবে। আমি গাড়ির দরজা খুলে ভেতরে বসে গেলাম। ড্রাইভার ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলো। মনে মনে ভাবলাম, রিয়ার জন্য একটা ফুলের তোলা নিয়ে গেলে কেমন হয়। যেই কথা সেই কাজ। ড্রাইভারকে বলতেই আমার কথা মতো গাড়ি নিয়ে গেল। একটা ফুলের তোড়া কিনে রিয়ার বাসার দিকে যেতে লাগলাম। আর কিছুক্ষণের ভেতরে চলেও আসলাম। আজকে আমার মতো এখানে অনেকেই এসেছে। ভেতরে মনে হচ্ছে যেন মানুষের সংখ্যাটা আরো বেশি। যাক, এখন আর এত কিছু চিন্তা করে লাভ নেই। আমি ভেতরে চলে গেলাম। আমি শুধু রিয়াকে খুঁজছি, ও কোথায় আছে। বুঝলাম না আমি এখানে আসছি রিয়া জানে, কিন্তু তাও আমার কাছেও আসছে না। ও হ্যাঁ, মনে পড়ছে, তখন তো রিয়া বলছিল ওনাকে আজকে খুব বিজি। আমি একটা জিনিস বুঝলাম না, যদি এই অনুষ্ঠান ওর আম্মুর জন্য হয় তাহলে রিয়া এখানে আবার কি কাজ করবে কি জানি। বড়লোকদের বিষয় ওরাই জানে। হঠাৎ করে দিয়ে আমার সামনে এসে আমাকে সালাম দিয়ে বললো, দুলাভাই ভালো আছেন আপনি? আর আজকে আপনি আসতে এত লেট করলেন যে? জানেন আপু আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। আমি মনে মনে বললাম, বিষয়টা কি? দিয়া আজকে আমাকে এত সম্মান করছে, আবার দুলাভাই বলছে আমাকে, বিষয়টা কি? দিয়া আবার বলল, কি হলো দুলাভাই, কথা বলেন না কেন? নাকি আমি আপনাকে দুলাভাই বলছি বলে শক খেয়েছেন? আসলে আমি আপনাকে মেনে নিয়েছি, যেহেতু আপনি আপুর একমাত্র বয়ফ্রেন্ড। এখন চলেন, আমার সাথে আপু ডাকছে আপনাকে। আমিও দিয়ার কথা এক মনে বিশ্বাস করে নিলাম। দিয়ার পিছনে পিছনে আমিও যেতে লাগলাম। দিয়া আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল। আর আমি ভেতরে যেতেই দরজা বন্ধ করে দিল। সামনে তাকে দেখি মেয়র সাহেব বসে আছে, আর ওনার পাশে দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছে। কিন্তু দিয়া যে বললো রিয়া আমাকে ডাকছে, তাহলে এখানে রিয়ার বাবা কেন? নাকি ওরা প্ল্যান করে আমাকে এখানে আনছে? মেয়র স্যার আমার দিকে তাকিয়ে ইশারা করে বললো, আমার সামনে বসো তুমি, আর ভয় পাবে না, কিছু করব না তোমাকে। আমি চুপচাপ ওনার কথা মতো ওনার সামনে বসলাম। স্যারের সামনে বসতেই স্যার বলল, আমার মেয়ের সাথে কতদিনের সম্পর্ক তোমার? আমিও বুকে সাহস রেখে বলে দিলাম, 2 মাসের মতো হবে স্যার। স্যার আমার কথা শুনে হাততালি দিয়ে বলল, বাবা, 2 মাসের মতো সম্পর্ক? খুব ভালোবাসা না আমার মেয়েকে তুমি? জি, অনেক অনেক ভালোবাসি আমি আপনার মেয়েকে। তুই জানিস আমার মেয়ের মাসিক খরচ কত? এসব জেনে আমি কি করব? বড় কথা হলো আপনার মেয়ে কত টাকা খরচ করে না করে এসব জেনে আমার লাভ নেই। ও আমার সাথে মানিয়ে থাকতে পারবে, এটাই হলো বড় কথা। কুত্তার বাচ্চা, আমার মুখের ওপর কথা বলিস? আমার মেয়ে তোরে 3বার কিনে নিয়ে আসতে পারবে। থাকিস তো রাস্তায় রাস্তায়, আবার আমার মেয়ের সাথে প্রেম করতে চাস? দিনে হয়তো 100 টাকা ইনকাম করতে পারিস কি না তাও সন্দেহ হচ্ছে আমার। আর আমার মেয়ে দিনে 1 লাখের মতো টাকা খরচ করে, আবার আমার মুখের ওপর কথা বলিস? স্যার অপমান করবেন না কিন্তু। আমি এখানে আপনার কথা শুনে এখানে আসি নাই, রিয়া আমাকে বলছে, এই জন্যই আসছি। ও আমার মেয়ে বলছে তাই তো, কিন্তু আমার মেয়ে যে আজকে বিয়ের কথা হবে, তবে সেটা তোর সাথে না। তোর সাথে তো কয়েকদিন ঘুরেছে, মজা নিছে, এটাই, এর বেশি কিছু না। আমি দাঁড়িয়ে বললাম, রিয়া কোথায়? ওর সাথে আমার কথা আছে। ঠাস ঠাস করে আমার গালে দূরে চট দিয়ে দিয়া বলল, চুপচাপ বাবার সামনে বসে থাক, বাবা যা বলে তা শুন, নইলে কেটে দিব। আমি বুঝলাম যে নিজের বিপদ আজকে নিজেই ডেকে আনছি। রিয়ার বাবা এবার বলতে শুরু করলো, আর একদিন যদি আমার মেয়ের পিছনে তোরে দেখি তো তোর খবর আছে। এখন 5 লাখ টাকার একটা চেক আছে, নিয়ে এখান থেকে যা, বিদায় হ। আমি যার জন্য এখানে আসছি তার সাথে কথা বলতে চাই, আর এসব টাকা দিয়ে আমি কি করব? আপনার টাকা আপনি রাখেন। এই কথাটা বলতে না বলতেই দুজন বডিগার্ড এসে জোর করে আমার শরীর থেকে সব কাপড় খুলে
রেখে দিল, আমাকে মারতে লাগলো। আমি চোখ বন্ধ করে আছি, শুধু সহ্য করছি। আর রিয়ার বাবা হাসতে হাসতে ভিডিও করছে আর বলছে, ফকিন্নির ছেলে, কেটে টুকরো টুকরো করে ফেলবো, কেউ বলতেও পারবে না। কিছুক্ষণ মেরে আমাকে বললো আবার কাপড় পরে নিতে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কিছু বলতে পারছি না। আমি ভাবতেও পারি নাই রিয়ার বাবা আমার সাথে এমন কিছু করবেন। হঠাৎ করে রিয়ার বাবা বলল, তোর কি মনে হয় আমার মেয়ের তোরে পছন্দ করে? ওই দেখ, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। দরজার কাছে তাকিয়ে আমি রিয়াকে দেখে বোকা হয়ে গেলাম। কিন্তু রিয়া এসে আমাকে জোরে ধরে বলল, বাবু, তুমি কখন আসছো আমাকে বলবে না? এতক্ষণ বাবার সাথে কথা বলছিলে নাকি? চলো এখন তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তার মানে রিয়া এখানকার কোনো কিছু জানে না? ওর বাবা আমাকে মিথ্যে কথা বলছে। রিয়ার বাবার প্রতিটা কথা আমার কানে বাজতে লাগলো। কিন্তু রিয়ার দিকে তাকিয়ে আমি সবকিছু মাটি করে দিলাম। যাকে ভালোবাসি সে তো আর আমাকে অপমান করে নাই। যদিও এখন অনেক অপমান বোধ করছিলাম, কিন্তু রিয়ার জড়ি ধরাতে সবকিছু যেন ভুলে গেছি। রুমের ভেতর থেকে বের হতেই রিয়ার বাবা হাসি দিয়ে বলল, একটু পর মজা বুঝবি আমি কি বলছিলাম। রিয়া সবাইকে ডেকে বলল, আমি এখন কিছু বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর আজকে আমার হবু স্বামীর সাথে সবার পরিচয় করিয়ে দিব। মনে মনে বললাম আজকে সবার সামনে রিয়া আমাকে পরিচয় করে দেবে। ভাবতেও অনেক ভালো লাগছে। রিয়া এবার সবাইকে বলতে লাগলো, জীবনে বেঁচে থাকার জন্য উত্তম একটা সাক্ষী খুব প্রয়োজন আছে। তেমনি আমি কাউকে খুঁজে পেয়েছি যে সব সময় আমার পাশে ছিল। আমার তার উপর এতটা বিশ্বাস আছে যে সে বিনা প্রয়োজনে বিনা দ্বিধায় আমার পাশে সব সময় থাকতে রাজি আছে। ভালোবাসা এমন এক জিনিস, যে পেয়েছে সে সফল, আর যে পায় নাই তার ভাগ্য বড় খারাপ। যে ভালোবাসার মতো কোনো একটা কিছু মিস করেছে। তবে আমি খুব লাকি যে আমি সুন্দর একটা জীবনসঙ্গী পেয়েছি। তাকে আমি আমার জীবনের চাইতেও অনেক অনেক ভালোবাসি। আজকে সবার সামনে আমি তার নাম বলবো, আর তাকে আজকেই আমি বিয়ে করব। আমার হবু স্বামীর নাম হলো। আমি রিয়ার কথা শুনে খুশি মনে একবার সামনে এগোলাম। আর রিয়া বলল, সেই ছেলেটা হলো আমার একমাত্র ভালোবাসা, রাসেল, যাকে আমি অনেক অনেক ভালোবাসি। আর তাকেই আমি বিয়ে করতে চাই। বিয়ের কথা শুনে আমার মনের ভেতরে সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তার মানে এতদিন রিয়ার ভালোবাসা মিথ্যে ছিল। যাকে আমি সবটা উজাড় করে ভালোবাসছিলাম সে কি আমাকে ধোকা দিয়েছে? না না, এই যে হতে পারে না। রাসেল লাল রঙের একটা পাঞ্জাবি পরে রিয়ার পাশে এসে রিয়ার হাত ধরে বলল, আমি ধন্য যে ও তোর মতো একটা বউ পাবে। আমি যে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া, তাহলে আমি কে? আমার ভালোবাসা কি মিথ্যে ছিল? আমার কথা শুনে রিয়া বলল, ও হ্যাঁ, তোর পরিচয় তো দেওয়াই হয় নাই। আর তুই তো বস্তির পোলা, তোরে শুধু ব্যবহার করা যায়, ভালোবাসা যায় না। কি হবে তোরে বিয়ে করে বল? না আমাকে সুখে রাখতে পারবি? শুধু ভালোবাসলে হয় না। তুই তো বোকা, এই জন্য আমার বলা মিথ্যে কথাগুলো খুব সহজে বিশ্বাস করে নিলি। আমার তো খুব হাসি পাচ্ছে। রিয়ার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। যাকে মন প্রাণ সবটা দিয়ে ভালোবাসি সেইভাবে ধোকা দেবে কখনো ভাবি নাই। রিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। খুব খুব ভালোবাসি ওকে আমি। রিয়ার সামনে গিয়ে ওর হাত ধরতে রাসেল আমার দিকে এগিয়ে আসবে, তখন আমি বললাম, ভাইয়া প্লিজ একটু সময় দেন আমাকে, ওর সাথে একটু কথা বলে। রাসেল ভাই আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। আমি এবার রিয়ার দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলে? রিয়া আমার মুখের উপর বলে দিল, আমার মন বলছে তাই এমন করছি। আমার চোখের দিকে একবার তাকিয়ে বলো যে আমি তোমাকে ভালোবাসি না। এখান থেকে চলে যাও, নইলে তোমার সাথে খুব খারাপ কিছু হবে। আমি নিচে বসে কান্না করে বললাম, জীবনে কি আছে? তুমি ছাড়া কিছু নাই। এক জীবনে তুমি আমার সব আশা ভরসা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রিয়া। প্লিজ আমাকে না করো না। তুমি না বললে সবকিছু ছেড়ে আমার সাথে চলে যাবে। আজকে কেন এই কথা বললে তুমি? আমার কি অপরাধ ছিল? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রিয়া। রিয়া আমার কথা শুনে কিছু বললো না, চুপচাপ বসে আছে। আমি ওর পা জড়িয়ে ধরে বললাম, আমার জীবনের সবকিছু তুমি রিয়া। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ও রিয়া, তুমি না আমার সবকিছু ছিলে। আমার হাত ধরে বলতে সবসময় আমার পাশে আছো। তাহলে আজকে কেন এই কথা বললে তুমি? আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। কি অপরাধ ছিল আমার বলো? তোমাকে ভালোবাসায় আমি সবকিছু দিয়েছি, আজ কেন আমার সাথে এমন করছো? আমার পা ছাড় বলছি। একবার বলো আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আজকে তোমার বাবার কারণে ভয় পেয়ে না করছো, তাই তো? রিয়া শুধু বললো, বাবা, তুমি বিষয়টা একটু দেখো।
এটা বলতেই রিয়ার বাবার সাথে থাকা বডিগার্ড গুলো এসে রিয়ার সামনে থেকে ধরে নিয়ে আমাকে মারতে লাগলো। আমি শুধু রিয়ার দিকে তাকিয়ে আছি, কান্না করতে করতে বললাম, আজকে আমার ভালোবাসা অসহায়। গরিবের ভালোবাসার কোনো দাম নেই। আমরা তো ইচ্ছে করে গরিব হয় নাই, আমাদের বানানো হয়েছেই গরিব। আমাদের কি মন নাই? আমিও মানুষ, তোমরাও তো মানুষ। আজকে আমি ওকে ভালোবাসি বলে আমাকে তোমরা মারছো। ভালোবাসা কি সত্যি বড় অপরাধ? রিয়া, কেন আমার সাথে এমন করলে? আমার জীবনটাকে ধ্বংস করে দিলে। আমি এখন বাঁচবো কিভাবে? কেন এমন করলে? আমাকে মারতে মারতে মেয়রের বডিগার্ড গুলো আমাকে ধরে রিয়ার বাবার গোপন রুমে নিয়ে গেল। আমার হাত পা বেঁধে ওরা চলে গেল। কিছুক্ষণ পর মেয়র সাহেব ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সত্যি ভালোবাসা বড় অসহায়, কেউ পায় আবার কেউ হারিয়ে ফেলে। দেখ আজকে তোর কি কপাল, এইদিকে আমার মেয়ের বিয়ে হবে আর একদিন তোর আজকে মেয়েরে ফেলা হবে। আমি তোরে আগেই বলছিলাম যে এখান থেকে চলে যা, নইলে খুব খারাপ কিছু হবে তোর সাথে। আমার কথা তো শুনলি না, এখন মজা বুঝবি। আমি কান্না করতে করতে বললাম, আমাকে মেরে যদি আপনি শান্তি পান তাহলে মেরে ফেলেন, তবে একদিন বুঝবেন আমি কোনো শব্দ করব না। আপনি আমাকে মেরে ফেলেন। মেয়র স্যার লাল রক্তে একটা সাদা কাপড় পরে হাতে দুটো ছুরি নিয়ে বলল, আমি তোরে আগেই বলেছিলাম যে এখান থেকে চলে যা, কিন্তু আমার কথা শুনলি না। হঠাৎ উপর থেকে দিয়া ডেকে বলল, বাবা তুমি কোথায়? একজন এসেছে তোমার সাথে দেখা করার জন্য। স্যার আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়া, একটু পর তোরে দেখছি। এই কথা বলে উনি লাল রক্ত লাগানো কাপড়গুলো খুলে উপরে চলে গেলেন। আমাকে আজকে উনি মারবেন, এরপরও আমার খারাপ লাগছে না। কিন্তু রিয়ার বলা কথাগুলো বুকের ভেতরে তীরের মতো লাগলো। বিশ্বাস করেন, কেউ যদি আমার বুক টেনে কলিজা বের করে ফেলতো তাও আমার এতটা কষ্ট হতো না। আমি যে আজকে কতটা অসহায় বলে বোঝাতে পারবো না। মন চাইছে আজকে নিজে নিজে আত্মহত্যা করে ফেলি। এর ভেতরে মেয়র স্যার আমার আম্মুকে নিয়ে ভেতরে ঢুকলো। আম্মুকে দেখে আমি অবাক হয়ে গেলাম আর বললাম, আম্মু তুমি এখানে কি করো? আম্মু কান্না করতে করতে বলল, আমি তোর আগেই বলেছিলাম বাবা, এসব ভালোবাসা আমাদের জন্য না, কিন্তু আমার কথা তুই শুনলি না। বাবা, ভালোবাসা বলতে কোনো কিছুই হয় না, যা আছে সব শুধু কষ্ট। তবে আমি থাকতে তোর কিছুই হবে না। আমি তোরে আগেই বলেছিলাম, যেদিন তোর কিছু হবে সেদিন আমি আমার জীবন দিয়ে তোরে বাঁচিয়ে নিব। মেয়র সাহেব হাসতে হাসতে বলল, কি মা পেলি তুই? আজকে নিজের ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। বাবা, আমার ভাবতেও খুব ভালো লাগছে। স্যার আপনার পায়ে পড়ি, আমার মাকে ছেড়ে দিন প্লিজ। প্রয়োজনে আমার সাথে যা ইচ্ছে তাই করেন। আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ স্যার প্লিজ। মেয়র সাহেব একটা মেশিন দেখিয়ে বলল, এটার ভিতরে তোর মাকে ঢুকিয়ে দেবো, আর অন্য পাশ দিয়ে মাংসগুলো টুকরো টুকরো হয়ে নদীতে পড়ে যাবে, আর সেগুলো মাছে খেয়ে ফেলবে। আমার এখানে কিছু করার নেই। ভাবছিলাম তোরে মেরে ফেলবো, কিন্তু তোর মা এসে নিজের জীবন দিয়ে দিও, তাও তিনি ছেলেকে বাঁচাবেন। বাবা বা, আমি তো ধন্য হয়ে গেলাম। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, স্যার আমি আর কোনোদিন আপনার বাসার সামনে আসবো না, কখনো বলবো না আপনার মেয়েকে আমি ভালোবাসি। প্লিজ স্যার, আমার আম্মুকে ছেড়ে দিন। উনি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। হাত জোর করে আপনার কাছে বলছি। আমার আম্মু কান্না করে বলল, এমন জায়গায় হাত দিলে হাতের সাথে পুরো শরীরটাও পুড়ে গেল। আমি মা হয়ে আমার ছেলের মৃত্যু দেখতে পারবো না। আমি জানতাম তোর সাথে এমন কিছু হবে, এই জন্যই তো ফারজানার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসছি। ভালো থাকিস। আর কখনো হয়তো আম্মু ডাক শুনতে পাবো না। জানি ভালোবাসা পবিত্র জিনিস, তবে এটা সবার ভাগ্যে থাকে না বাবা। আমরা গরিব মানুষ, আমাদের মতোই নিচু বংশের কাউকে খুঁজে নেওয়া দরকার ছিল, কিন্তু তুই বুঝলি না। লাভ ইউ আমার প্রিয় ছেলে, ভালো থাকিস। এই কথাটা বলতেই মেয়র সাহেব ধাক্কা দিয়ে আমার আম্মুকে মেশিনের ভিতরে ফেলে দিল। মেশিনের ভেতর থেকে লাল রক্ত বের হচ্ছে। আমি চিৎকার করে কান্না করতে করতে বললাম, আমি কি করলাম? নিজের হাতে আমি আমার আম্মুকে মেরে ফেললাম। কি করলাম আমি? কান্না করতে করতে আমি বেশ হয়ে গেলাম। তবে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার বাসার সামনে পড়ে আছি। আমার একটা পা নাড়াতে পারছি না। শরীর থেকে প্রচুর রক্ত বের হয়েছে। বুঝতে পারছি যে আমাকে খুব মারা হয়েছে। আম্মুর কথা মনে পড়তেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার সামনে আমার আম্মু নিজের জীবন দিয়ে দিল, তাও আবার আমার জন্য। নিজের গালে নিজেই চড় দিয়ে বললাম, তুই কেন ভালোবাসায় পড়ে এতটা পাগল হয়ে গেলি? তোর মতো নষ্ট ছেলের জন্য আজকে একজন মায়ের জীবন নষ্ট হয়ে গেল। কেন এমন করলি? কান্না করতে করতে আবার মাটিতে পড়ে গেলাম। তবে যে এই ভালোবাসার জন্য সবকিছু হারিয়ে ফেললাম, আজকে সেই ভালোবাসার জন্য নিজের জীবন দিয়ে দেব। আমি আবার এক পায়ে হেঁটে আর একটা লাঠিতে ভর করে রিয়া বাসার সামনে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া বিয়ের পিঁড়িতে বসে আছে। আমাকে দেখে সবাই সাইড হয়ে গেল। আমি একটা চেয়ারে বসে চিৎকার করে মানুষকে বলতে লাগলাম, ভালোবাসা জিনিসটা খুবই খারাপ। এই মেয়ের সাথে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু এরপরেও আমার মুখের উপর বলে দিল আমাকে ভালোবাসে না।
কি অপরাধ ছিল আমার? অপরাধ শুধু এই জায়গায় ছিল ওকে অনেকটা পরিমাণের ভালোবাসি আমি, এটাই তো শুধু আমার দোষ। আচ্ছা তোমরাই বলো, ভালোবাসা কি অপরাধ? আমার সামনে দিয়ে এসে বললো, দেখেন এখানে একটা শুভ কাজ করছে, প্লিজ এখান থেকে যান। আমরা চাই না আবার আপনার সাথে খারাপ কিছু করতে। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমার সামনে যদি আমি তোমার মাকে মেরে ফেলি তাহলে তোমার ভালো লাগবে বলো? তোমার বোন আমাকে আগে বলতে পারতো যে ও আমাকে পছন্দ করে না, তাহলে তো আমি তোমার বোনের পিছনে এভাবে পড়ে থাকতাম না। কখনো কাউকে ভালোবাসে নাই তো, এজন্য হয়তো বুঝতে পারছে না। আমি এখানে থাকার জন্য আসিনি, চিন্তা করো না, চলেই যাব। এই কথা বলে আমি আবার রিয়ার সামনে চলে গেলাম। রিয়ার সামনে গিয়ে বললাম, ভালোবাসা কি সত্যি অনেক বড় অপরাধ রিয়া? আমি তোমাকে বিশ্বাস করে মন দিয়েছিলাম, আর তুমি, যাক এসব তুমি বাদ দাও, আমি তোমাকে এখানে বিরক্ত করতে আসিনি, তুমি কোনো চিন্তা করো না। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটা পিস্তল দেবে প্লিজ? আমি কাউকে কিছু করব না, আমার শেষ কথাটা রাখো প্লিজ, তুমি আমার ছোট বোনের মতো। কিন্তু দিয়া আমার আচরণ দেখে একটু ভয় পেয়ে দূরে সরে গেল। আমি কোনো উপায় না পেয়ে রাসেল ভাইয়ের পকেট থেকে পিস্তলটা নিয়ে বললাম, একটু সময় দিন ভাই, কিছু বলবেন না, দিয়েই দেবো। আমি পিস্তলটা রিয়ার হাতে দিয়ে বললাম, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার সামনে তুমি কবুল বলবে এটা আমি সহ্য করতে পারবো না, আমাকে মেরে ফেলো প্লিজ। আমি তোমার পায়ে পড়ে বলছি, ওরা আমার আম্মুকে মেরে ফেলছে, আমার জন্য আম্মু নিজের জীবন দিয়ে দিল, আর এখন আমি তোমাকে হারাতে যাচ্ছি। বেঁচে থাকলে হয়তো আমি তোমাকে না পেয়ে পাগল হয়ে যাব, মেরে ফেলো আমাকে প্লিজ। তোমাকে এখন বলতে খুব করে ইচ্ছে করছে যে শাস্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা, পথের কাঠা তুলাইয়া নিলাম, রাস্তা তোমার ফাঁকা, যে যাই বলুক দেখিও তোমার দিন, লিখে রেখো আমার কথা, মনে পড়বেই তোমার একদিন। ভালোবাসি ভালোবাসি রিয়া তোমাকে অনেক, তোমার জন্য কান্না করতে করতে যদি আমার চোখের পানি শুকিয়ে যায়, এরপরও আমি তোমাকে ভালোবাসি। এই জীবনে হয়তো তোমাকে পাবো না আমি, কিন্তু ওই পারে আমি তোমাকে চাই, প্লিজ রিয়া আমাকে গুলি করে মেরে ফেলো। জানো রিয়া, ভালোবাসা খুব গভীরতম, আর পুরোপুরি এটার মাঝে ডুবে গেছি। তোমাকে ভালোবেসে আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি, তোমাকে ছাড়া এক নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে যেন। ভালোবাসার মানুষ সামনে থাকলে খুব ভালো লাগে, আমি এতটা পরিমাণ তোমাকে ভালোবেসে ফেলছি যেমন তোমাকে ছাড়া আমার বাঁচতেও কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বুঝলে না। রিয়া এবার কান্না করতে করতে বললো, এখান থেকে চলে যাও, আমি খুব খারাপ মেয়ে, নিজের ইচ্ছে গুলো প্রকাশ করার মতো শব্দ নাই আমার কাছে, প্লিজ আমার এখান থেকে চলে যাও তুমি, আমি আমার চোখের সামনে দেখতে চাই না তোমাকে। আরে চলে যাবো তো, এত চিন্তা করো না, শুধু একটু অপেক্ষা করো। রিয়ার হাতে পিস্তলটা রেখে রিয়ার আঙুল ধরে জোরে ট্রিগারে একটা চাপ দিলাম, আর একটা গুলি এসে আমার বুকের ভেতরে চলে গেল। আমি রিয়াকে ছেড়ে এবার দাঁড়িয়ে বললাম, আমার ভালোবাসা সার্থক, এই দুনিয়ার মানুষ তোরা সবাই দেখ, আমার ভালোবাসা আজকে সার্থক হয়েছে। আমি যাকে ভালোবাসি সে আজকে আমাকে গুলিবিদ্ধ করেছে, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো, ওর সামনে আমি মারা যেতে পারবো, তাও রিয়ার অন্য কারোর জন্য কবুল বলবে এটা আমি শুনতে পারবো না। আমার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু ওর ভালোবাসা যে মিথ্যা হবে তা আমি জানতাম না। আমার ভালোবাসা সত্যি ছিল রিয়া, আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলছি, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আজকে আমি আমার জীবন দিয়ে দিলাম, সুখে থাকো এটাই দোয়া করি। আমি ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লাম, আমার শরীর থেকে ধীরে ধীরে শক্তি কমে যাচ্ছে। মেয়র স্যারের বডিগার্ড গুলো ধরে আমাকে বাস থেকে বের করে নিয়ে যাচ্ছে। দূর থেকে দেখছি রিয়া বসে বসে কান্না করছে, আর আমি মনে মনে বললাম, হায় রে বেঈমান মেয়ে, আজকে শুধু আমার মন নিয়ে খেললে না, আমার পুরো জীবনটা নষ্ট করে দিলে। তবে ফাহিমের মুখ থেকে একটা কথা শুনতাম সব সময়, ফাহিম আমার সামনে এলেই বলতো, ছিল না কপালে সুখ, আসবে কি উড়ে, তুমি বন্ধু সুখে থাকো ওই ছেলের বাহু ধরে। ফাহিমের কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাস ত্যাগ করব, কিন্তু ইচ্ছা ছিল প্রিয়ার কোলে শুয়ে একটু কথা বলবো, তার হলো না। আমাকে ধরে নিয়ে রাস্তার পাশের ময়লাতে ফেলে দেওয়া হলো। আমি ফোনটা বের করে শুধু একটা মেসেজ করলাম, আর ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে ফেললাম। গান শুনতে শুনতে তোমার বাসার ভিতরে ঢুকছিল, হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো। বরাবরের মতো এই মেসেজটাকে সে কাস্টমার কেয়ারের মেসেজ মনে করলো। তোমার তার নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানার উপর বসে আছে, ফোনটা হাতে নিল গানটা বন্ধ করার জন্য, কিন্তু হঠাৎ করে তার মেসেজের দিকে নজর গেল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, যেখানে লেখা ছিল, তোদের আমি খুব মিস করি, ওরা আমাকে বাঁচতে দিল না, আমি আমার ভালোবাসা প্রমাণ করতে নিজের জীবন বিলি দিয়েছি, আর আমাকে বাঁচাতে আমার আম্মু নিজের জীবন দিয়েছে। আমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে থেকে কোনো লাভ নেই। আমার চোখের সামনেই ওরা আমার আম্মুকে মেরেছে, আমি পারলাম না আমার আম্মুকে বাঁচাতে, না পারলাম ভালোবাসা ধরে রাখতে, না পারলাম আম্মুকে বাঁচাতে। তোমা, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার লাশটা আমার বাসার সামনে মাটি দিবি, আর কখনো আমার লাশের সামনে রিয়ার মতো বেঈমান মেয়েকে আসতে দিবি না। আর আমি এখানে 3 রাস্তার মোড়ে আছি, আমাকে ধরে নিয়ে যাইস। এটি তোর নতুন বন্ধু লাদেন।
এইটুকু লেখা পড়েই তোমার শরীর কাঁপতে লাগলো। এটা কি সত্যি লাদেন লিখেছে নাকি ওকে বোকা বানানোর জন্য অন্য কেউ লিখেছে? তোমার ফোন রেখে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। তাড়াতাড়ি লাদেনের বলা ঠিকানা চলে গেল। ঠিকানা গিয়ে দূর থেকে দেখতে পেলো যে কেউ একজন রাস্তার পাশে পড়ে আছে। তোমার তার কাছে গিয়ে চেয়ার দেখে কান্না করতে শুরু করলো। ও যেটা ভাবে নাই সেটাই হয়েছে। যার সাথে মাত্র কয়েকদিন হলো বন্ধুত্ব হয়েছে সেই ছেলেটা এখানে পড়ে আছে। একটা অটো ডেকে তোমার লাদেনকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। ও মনে মনে শুধু এটাই দোয়া করছে যেন এই ছেলেটা বেঁচে যায়। ছেলেটা যদিও বোকা হয়, এরপরে ওর মনটা খুব ভালো, কিন্তু ওকে এইভাবে গুলি করে মারলো কে, এটাই তো আমার মাথায় ঢুকছে না। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তোমাকে বললো রোগীর অবস্থা খুব খারাপ, আমরা রোগীকে বাঁচাতে পারি কিনা তাই বিশ্বাস, তবে আপনি বসে বসে শুধু দোয়া করেন। তোমার শরীর প্রায় কাঁপতে লাগলো। কি করবে সেটাও বুঝতে পারছে না। ফাইমের নাম্বারও নাই ওর কাছে। তবে দেখা যাক আগে ওর কি হয়। তোমার চুপচাপ বসে বসে আনমনে এসব চিন্তা করছিল। একটু পরে ডাক্তার ভেতর থেকে বের হয়ে আসলো। ডাক্তারকে দেখে তোমার দাঁড়িয়ে বললো স্যার, রোগী ঠিক আছে তো? আমার বন্ধুর কিছু হয় নাই তো আবার? ডাক্তার তোমার দিকে তাকিয়ে বললো আর একটু আগে এলেই আমরা রোগীকে বাঁচাতে পারতাম, তবে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। রোগীকে মর্গে রাখা হয়েছে, ওর বাবা মাকে নিয়ে এসে লাশ নিয়ে যাবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। তোমার যেন নিজের কানে বিশ্বাস করতে পারে নাই নিজের বন্ধুর মৃত্যুর কথা। তোমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তবে তোমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে তার বন্ধুর সাথে কি এমন হচ্ছিল যে যার কারণে ওর আম্মু সহ মারা গেল। হাসপাতাল থেকে বের হয়ে তোমার সরাসরি ফারজানার কাছে চলে গেল। ফারজানার বাসায় গিয়ে দেখে ফারজানা ব্যালকনিতে বসে বসে বই পড়ছে। তোমায় আস্তে করে ডাক দিল। ফারজানা তোমাকে দেখে বলল তোমাকে কলেজে লাদেনের সাথে দেখেছিলাম, তাই তো? তোমা হঠাৎ করে জোরে জোরে কান্না করতে করতে বলল আপু, লাদেন আর এই পৃথিবীতে বেঁচে নেই, ওকে মেরে ফেলা হয়েছে। আমি ওকে বাঁচাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার ওকে মৃত ঘোষণা করলো। এখন ও হসপিটালের মর্গে আছে। ওর সাথে কি এমন হয়েছিল যার কারণে ও মারা গেছে? আর আন্টিকেও নাকি মেরে ফেলা হয়েছে। তোমার কথা শুনে ফারজানার হাত থেকে বইগুলো পড়ে গেল। অনেকক্ষণ আগে লাদেনের আম্মু এসেছিল রিয়ার বাসার ঠিকানা জানার জন্য, কিন্তু ফারজানা এটা চিন্তা করে নাই ওখানে গেলে কি হবে। ফারজানা যেন সবকিছু বুঝে গেল যে লাদেনের সাথে কি হয়েছে। ফারজানার কথা বলা বন্ধ হয়ে গেছে। যাকে ও ছোট ভাই বলতো আজকে তার মৃত্যুর খবর শুনতে হয়েছে। তোমাকে নিয়ে ফারজানা রিয়ার বাসার সামনে চলে গেল। রিয়ার বাসার ভিতরে গিয়ে দেখে রিয়া বিয়ের পিড়িতে এখনো চুপচাপ জড়সড় হয়ে বসে আছে। আর রাসেল ওর পাশে বসে ওকে কোনো একটা বিষয় বুঝাতে লাগলো। ফারজানা রিয়ার সামনে গিয়ে বসে গেল আর বলল তোর মতো বান্ধবী আমার হবে আমি এটা কখনো আশা করি নাই। আমি তোরে আগেই বলেছিলাম যে ছেলেটা খুব গরিব, ওর সাথে ভালোবাসা নিয়ে খেলা করিস না। আর এখানে কি হয়েছে আমি এটা জানতে চাই। এই কথা বলে ফারজানা একটা পিচ্চিকে ডাক দিল। পিচ্চিরা এসে গড় গড় করে সবকিছু বলে দিল। সবকিছু শুনে ফারজানা কান্না করতে লাগলো। ও ভাবে নাই লাদেনের সাথে এইসব হয়েছে। চোখের পানি মুছে ফারজানা বলল তোর জন্য আমার ছোট ভাই মারা গেল, তোরে আমার দেখার আছে রিয়া, এটা মনে রাখিস। আর রাসেল, তোরে খুব ভালো মনে করতাম, কিন্তু তুই যে রিয়াকে বিয়ে করবি এটা জানতাম না। আমার ভাইকে মর্গে রাখা হয়েছে আর রিয়া তুই বিয়ের পিড়িতে কিভাবে ওকে গুলি করতে পারলি তুই? ছি ছি, তোর সাথে কথা বলতেও না আমার লজ্জা হচ্ছে। আর কখনো আমার সামনে তুই আসবি না, কখনো না। ফারজানার কথা শুনে রিয়া শুধু কান্না করছে। ফারজানা চোখের পানি মুছে রিয়ার বাবার সামনে চলে গেল আর বলল আঙ্কেল, ছেলেটা হয়তো ভালোবাসে, ভুল করেছে, কিন্তু ওর আম্মু তো আর ভুল করে নাই। আর আপনি ওর আম্মুকে। মেয়র সাহেব শুধু বলল আমার এখানে কিছু করার ছিল না, আমি ওকে আগেই সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমার ছোট ভাই আমার কথা শুনে নাই। তবে কোনো একভাবে ওর আম্মুকে আমি বাঁচিয়ে রেখেছি। আর এখন আমি সব কিছু বলতে রাজি না, তুমি এখন এখান থেকে যেতে পারো। ফারজানা রেগে বলল আজকে যদি তুই রিয়ার বাবা না হতি তাহলে আমি দেখে নিতাম। তবে সবার কিন্তু সময় আছে, এটা মনে রাখিস। এই কথা বলে ফারজানা বের হয়ে যাচ্ছে। ফারজানা বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে বসে চুপচাপ কান্না করছে আর বলছে আমি ওকে বলেছিলাম রিয়া খুব চালাক মেয়ে, ওর থেকে দূরে থাকিস, কিন্তু আমার কথা শুনে নেই ও। রিয়ার বাসায় আসার আগে আমাকে একবার বলতো এই কথা, কিন্তু বলে নাই। আমি এখন কি করব? তোমার ফারজানার পাশে বসে বসে সান্ত্বনা দিতে লাগলো।
এ দেখে আমার মনে হলো যেন আমি একটা অন্ধকার জগতের মাঝে আছি। বুক থেকে আমার চাপা ব্যথা অনুভব হচ্ছে, তবে আমার নাকে কিরকম যেন একটা গন্ধ ভেসে আসছে। আমি আমার সামনে থেকে কাপড়টা সরিয়ে আশেপাশে তাকিয়ে বোকা হয়ে গেলাম। চারপাশে সাদা কাপড়ে ঢাকা, শুধু লাশ আর লাশ। তার মানে ডাক্তার আমাকে মৃত ঘোষণা করলো। যাক, আমার কাছে বিষয়টা ভালো লাগছে। আমি কোনো মতো বসে বসে একা একা হাঁটছি আর বলছি, ভালোবাসার জন্য সবকিছু হারিয়ে ফেললাম আমি, আর আজকে এই ভালোবাসায় আমি কুরবানি করে দিলাম। তবে রিয়াকে আমি ছেড়ে দিয়েছি। ওর মতো বেইমানের যেন শাস্তি না হয়। আম্মুর মৃত্যুর কথা আমার চোখের সামনে ভাসতেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি ধীরে ধীরে দাঁড়িয়ে গেলাম। পাশে ডাক্তারের একটা পোশাক পরে আছে, আমি ওটা পরে নিলাম। এই মুহূর্তে আমার হাসপাতালে চিকিৎসা নেওয়া খুব জরুরি, নইলে আমি সত্যি সত্যি মারা যাব। তার আগে আমার একটা কাজ করতে হবে, সবাই যেন জানতে পারে আমি সত্যি সত্যি মারা গেছি। আমি যেখানে পড়েছিলাম সেখানে আমি অন্য একটা লাশ টেনে নিয়ে এলাম, তবে আমার বুক থেকে অনবরত রক্ত বের হচ্ছে। সামনে ডাক্তারের কিছু জিনিসপত্র পড়ে আছে, আমি সেগুলো নিয়ে লাশের মুখটা ভালো করে ছিঁড়ে ফেললাম, যাতে সবাই বলতে পারে আমি মারা গেছি। আর আমাকে দেখেও কেউ চিনতে পারবে না, এতে সবাই বিশ্বাস করে নেবে এটা আমার লাশ। আর আমার জানা মতে আমাকে এখানে তমা নিয়ে আসছে। জ্ঞান হারানোর আগে ওকেই আমি একটা মেসেজ করেছিলাম, যার জন্য তমা হয়তো আমাকে খুঁজে পেয়েছে। আমি আমার মুখ থেকে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। শরীরে ডাক্তারের পোশাক থাকার জন্য তেমন কেউ আমাকে চিনতে পারে নাই। ধীরে ধীরে হেঁটে পাশের হাসপাতালে চলে গেলাম, আর ওরা আমার শরীরে ডাক্তার পোশাক দেখেই আমি তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেল। সব ডাক্তার মিলেই আমার চিকিৎসা করতে লাগলো। আমি শুধু তাকে তাকে দেখছি। কিছুক্ষণ পর একজন ডাক্তার বলল, যাই হোক ডাক্তার সাহেব, আপনি এখন বিপদ মুক্ত আছেন, তবে আপনার শরীর থেকে প্রচন্ড রক্ত বের হয়েছে। ডাক্তারের কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, 1 মিনিট কথা বলবো আমি। ডাক্তার বলল, আরে কথা বলেন, সমস্যা নেই। কথা শেষ হলেই ফোনটা নার্সের কাছে দিয়ে দিবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। আমি সরাসরি তোমাকে কল দিলাম। তোমায় কল ধরে বলল, হ্যালো, কে বলছেন? আমি কণ্ঠটা একটু চিকন করে টান দিয়ে বললাম, তোমা, আপনি যেখানে থাকেন এই হাসপাতালে চলে আসেন, খুব জরুরি একটা বিষয়। আপনি না আসলে একটা রোগী মারা যাবে, প্লিজ তাড়াতাড়ি আসেন। এই কথা বলে কল কেটে দিলাম। আমি জানি তোমা এখানে চলে আসবে। বাঁচার জন্য আমার এখন কাউকে দরকার। একা একা আমি এখন কোথায় যাব? অল্প কিছুক্ষণের ভিতরে তো আমাকে হাসপাতালের বাইরে দেখলাম। আমি ওকে আস্তে করে ডাক দিলাম, তোমা এদিকে আয়। তোমা আমার কথা হয়তো বাইরে থেকে শুনতে পেয়েছে, এই জন্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আমাকে দেখে যেন ওর চোখ বড় বড় করে ফেললো আর বলল, এখানে যদি তুই হোস, তাহলে ওই লাশটা কার, যাকে আমরা হাসপাতাল থেকে নিয়ে গিয়ে মাটি দিয়েছি? ভয় পাওয়ার দরকার নেই, আয় এখানে বস, আমি তোর সবকিছু বলছি। তোমা ভয়ে ভয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এবার তোমাকে হাসপাতালের বিষয়ে সবকিছু বললাম। সবকিছু শুনে তোমা আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, তোর মৃত্যুর খবর শুনে আমি খুব ভেঙে পড়ি। ভাবি নাই এত আগে তোর লাশ দেখতে হবে। তবে আমি এখন যে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আবার তোরে দেখতে পারলাম। ভালোবেসে কারোর জন্য নিজের জীবন দিতে হয়, কেন এমন করার লাগে? এটা করা কি খুব জরুরি ছিল? পৃথিবীতে কি মেয়ে কম আছে রে? কেন এমন করলি? বাদ দে, তবে আমার নিজের জন্য কষ্ট হয় না। আমার আম্মু আমার জন্য মারা গেছেন। আরে না, আন্টিকে মারা হয় নাই। রিয়ার বাবা ফারজানা আব্বুর কাছে বলেছে তোর আম্মু নাকি বেঁচে আছে। তোমার মুখের কথা শুনে আমি বিশ্বাস করতে পারি নাই। আমার চোখের সামনে আমার আম্মুকে মেরেছে, আবার বলে আমার আম্মু বেঁচে আছেন। কত বড় মিথ্যেবাদী! তবে যদি আমার আম্মু বেঁচে থাকতেন তাহলে আজকে আমার পাশে থাকতেন। তোমা আমাকে এবার বলল, এখন তাহলে কি করবি তুই? তোমা, আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। এই শহরের ধনী মানুষগুলো খুব খারাপ, ওরা শুধু নিজেদের ভালো খোঁজে। কিন্তু রিয়া কিভাবে? তোমা, আমার সামনে রিয়ার নাম বলবি না। ওর নামটা এখন থেকে আমার কাছে বিষ হয়ে গেছে। এখন আমাকে একটা কাজ করে দিতে পারবি? পরে আমি শহর ছেড়ে একেবারে জন্মের মতো পালিয়ে যাব। বল কি করতে হবে? তুই এখন মেয়রের কাছে যাবি, গিয়ে শুধু এইটুকু জেনে আসবি যে আমার আম্মু বেঁচে আছে কিনা। ওনাকে এখন কোথায় পাবো? ওনার অফিসে চলে যা, তবে আমি আগে একটু সুস্থ হয়ে নেই, পরে সব কটাকে আমি দেখে নেবো। তোমা দাঁড়িয়ে বলল, আচ্ছা তুই শুয়ে থাক, আমি যাচ্ছি। আর ফোনে সবকিছু শুনতে পারবি। এই মুহূর্তে তোমার ফোনটা বাজতে লাগলো। তোমা আমাকে বলল, ফারজানা আপু কল দিয়েছে, এখন কি করব? ফোনটা রিসিভ করে তোমার ফোন রিসিভ করে স্পিকার দিয়ে বলল, আপু বলেন কি হয়েছে? আমি থানায় আসছিলাম মামলা করতে, কিন্তু তার আগেই রিয়ার বাবা সব পরিবার নিয়ে পালিয়ে গেল। এখন আমি কি করব বল? মামলা কি করব নাকি চলে আসবো? আমি তোমাকে ইশারা করে বললাম, এসব ঝামেলা করে লাভ নেই, বল চলে আসতে।
যে মারা গেছে সে তো আর আসবে না, বলে সব করার দরকার নেই। আমার কথা মতো তমাও তাই করলো। তবে ফারজানা আপু বলল, আমি দিয়ার মুখ থেকে শুনেছিলাম যে লাদেনের আম্মু কি করবে, তবে আমাকে দেখে রিয়ার বাবা কোনো কথা বলে নাই। এখন আমি ওদের কথায় থেকে খুঁজে বের করব। ও যদি আমার নিজের ছোট্ট ভাই হতো তাহলে আজকে আমি বসে রাখতে পারতাম। তুই বল। তোমাকে আমি আবার বললাম, বল যা হয়ে গেছে তা নিয়ে আর চিন্তা করতে হবে না, আপনি আপনার মতোই সুখে থাকেন। তোমার ফারজানা আপুকে বুঝিয়ে কল কেটে দিল আর আমাকে বলল, ওরা সবাই এখান থেকে পালিয়ে গেল কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। আমি হাসি দিয়ে বললাম, পালিয়ে গেল না, তবে যদি কোনোদিন ওদের কাউকে আমি পাই তাহলে জ্যান্ত কবর দিয়ে দেবো। আমার আম্মু যদি বেঁচে থাকেন তাহলে আমি ওনাকে অবশ্যই ফিরিয়ে আনবো। তোমার একটা কাজ করে দিবি? বল কি করতে হবে? আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যেতে চাই, যেখানে আমাকে কেউ চিনবে না। তবে আমি যে বেঁচে আছি তুই কাউকে কিছু বলতে পারবে না, আমার কাছে ওয়াদা কর। চিন্তা করিস না, আমি কারো কাছে এ কথা বলবো না। আমি তোরে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। ওখানে আমার বড় মামা থাকেন, আমি সব কিছু বলে দেব। চিন্তা করিস না, তোরে কেউ চিনবে না। নতুন করে সব কিছু আবার শুরু কর তুই। অনেক অনেক ধন্যবাদ তোমার তোরে, কিন্তু আমি আমার আম্মুকে। আন্টি বেঁচে আছেন কিনা এটাও তো আমরা জানি না। শুধু দোয়া কর যদি উনি বেঁচে থাকেন তাহলে যেন ভালো থাকেন। এখন কি আমি তোর সাথে যাব? না, তার আর দরকার নেই, তোর যেতে হবে না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিভাবে যেতে হবে আমি তোরে সবকিছু বলে দেব। আমার ফোনটা রাখ তুই। আরে না, তার দরকার নেই। তোমার জোর করে আমার কাছে ফোনটা দিয়ে বলল, শরীরে কিন্তু অনেক আঘাত আছে, তবে সাবধানে যাবি। আর বাস থেকে নেমেই আমার মামাতো বোন তোরে নিতে আসবে। আচ্ছা ঠিক আছে। হাসপাতাল থেকে বের হতে হতে তমা বলল, খুব মিস করবো তারে, তবে খুব শীঘ্রই আবার তোর সাথে আমার দেখা হবে। চিন্তা করিস না, আমি আবার আসবো। তোমার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে গেলাম। আর মনে বসে বসে চিন্তা করছি কি থেকে কি হয়ে গেল। যাকে পুরো জীবনের স্বপ্ন হিসেবে দেখেছি সে বুকে ছুরি চালিয়ে দিবে, ভাবতেও আমার খুব কষ্ট হচ্ছে। তবে আজ থেকে আমি আমার জীবনে কোনোদিন বিয়ে করব না। যে ভালোবাসার জন্য নিজের মৃত্যু নিজেকে দেখতে হয়েছে সেই ভালোবাসা আমি কুরবানি করে দিলাম। আর আমার জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তিও আসবে না, প্রেম বলে কোনো শব্দ থাকবে না আমার জীবনে। জানি না কতক্ষণ জার্নি করছি, তবে অনেকটাই সময় চলে গেল, সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। বাস থেকে নেমে আমি আশেপাশে তাকে দেখতে লাগলাম যে কেউ আমাকে নিতে আসছে কিনা, কিন্তু এখানে তো আমি তেমন কাউকে দেখতে পাচ্ছি না। হেঁটে হেঁটে একটু সামনে গেলাম, হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে আমার হাত ধরে বলল, আমার সাথে চলেন। রাস্তায় একটা অচেনা মেয়েকে দেখে মনে মনে চিন্তা করলাম, এই মেয়ে আবার কোথা থেকে এসেছে, আমাকে চেনে না জানে না, আমি অচেনা একটা ছেলে, তোর এমনি মন মেজাজ ভালো না। আমি মেয়েটার হাত ছেড়ে বললাম, আপনি যাকে খুঁজছেন সে হয়তো আমি না, প্লিজ আমার হাতটা ছাড়েন। আমার কথা শুনে মেয়েটা আমার হাত আরো জোরে টান দিয়ে ধরলো। আমি বুকে হাত দিয়ে বললাম, আউট। মেয়েটা আমার অবস্থা দেখে বলল, ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি অসুস্থ। এখন প্লিজ আমার সাথে আসেন, এমনিই রাত হয়ে যাচ্ছে। আপনি কে যে আপনার সাথে আমি যাব? তমা আপুকে কি কল করে বলতে হবে যে আপনি আমার সাথে যেতে চাচ্ছেন না? আমি এতক্ষণে বুঝে গেছি যে এটাই তোমার মামাতো বোন। আমি আর কোনো কথা বললাম না, আমি মেয়েটার পেছনে পেছনে যেতে লাগলাম। মেয়েটা আগে রিক্সা উঠে আমাকে বলল, এখন তাড়াতাড়ি উঠেন, আর চিন্তা করতে হবে না। আমি মেয়েটার পাশে উঠে গেলাম। তবে এখন আমার কি করা উচিত আমি এটাই বুঝতে পারছি না। যে ভালোবাসার কারণে সবকিছু হারিয়ে রাস্তার ফকির হয়ে গেলাম, মাকে হারালাম, সাথে নিজের মৃত্যু নিজেকে দেখতে হয়েছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি অনামিকা, আপনি? আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নেই, তবে অনামিকা নামটা চেঞ্জ করে ফেলো, এটাতে হিন্দু হিন্দু একটা ভাব আছে। নামে কি আসে যায়? আমার নামে যদি এত সমস্যা হয় তাহলে আপনি নামটা চেঞ্জ করে ফেলেন। অন্য কোনো নাম নাই তোমার? আছে, তবে আপনাকে বলবো না, কিন্তু আপনি চাইলে মায়াবতী ডাকতে পারেন আমাকে। আমার এত ইন্টারেস্ট নাই এসব ডাকা, এখন চুপচাপ বসে থাকো। কিন্তু অনামিকা আমার কোনো কথা শুনে নাই, ওর মতো বক বক করতে লাগলো। তবে আমি তো জানি ভালোবাসার ব্যথায় আমার সবকিছু পুরো ছাই হয়ে গেছে। ভাবছিলাম নতুন করে সবকিছু আবার তৈরি করব, নতুন করে নিজের একটা জীবন গুছিয়ে নেব। কত আশা করেছিলাম রিয়াকে নিয়ে, কিন্তু আজকেও আমার বুকে গুলি করে অন্য ছেলেকে নিয়ে সংসার করে। এসব চিন্তা করলে নিজেকে কোনোভাবে মানাতে পারি না। মন চাই চিৎকার করে কান্না করি, কিন্তু আমার কান্না দেখার মতো কেউ নেই। একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করলাম, নিজের জীবনে যা কিছু আছে সবকিছু বিলিয়ে দিলাম, কিন্তু তাকেই আমি পেলাম না। ভালোবাসা কি সত্যিই বড় অপরাধ?
এই আপনি কান্না করছেন কেন? আমি চোখের পানি মুছে মুখে হাসি টেনে বললাম, কই কান্না করছি, তবে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার ছিল সবকিছু আমি অন্য শহরে হারিয়ে চলে আসছি। খুব করে একটা কথা মনে হয় জানো, আমি এই সমাজে বিলং করি না। কেউ আমাকে ভালোবাসবে না, কেউ ভালো ব্যবহারও করবে না। বঞ্চনা, উপেক্ষা, অবহেলা এগুলোই আমার প্রাপ্ত। সবকিছু হারিয়ে আমি নিঃস্ব, কিছু নাই আমার জীবনে। মন চায় মাঝে মাঝে মরে যাই, কিন্তু বারবার মরতে মরতেই বেঁচে যাই। এগুলো বলছি আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অনামিকা আমার দিকে তাকে শুধু দেখছে আর কোনো কথা বলছে না। আমি নিজে তাকে শুধু কান্না করছি, নিজের কান্না যেন কোনোভাবেই থামাতে পারছি না। আমারে উপরে হয়তো এভাবে ভালো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার। অনামিকা হঠাৎ বলল, আমরা বাসার সামনে এসে গেছি। অনামিকার কথা শুনে আমি চোখের পানি মুছে ফেললাম। রিক্সা থেকে নেমে অনামিকার পেছনে পেছনে যেতে লাগলাম। অনামিকা ভেতরে ঢুকে বলল, বাবা, ওকে আমি নিয়ে আসছি। এখন আমি আমার রুমে গেলাম, তুমি ওর সাথে কথা বলো। মামা আমাকে দেখে বলল, বাবা, তোমার বুক থেকে তো রক্ত বের হচ্ছে। আমি বুকের উপর তাকে দেখি সত্যি রক্ত বের হচ্ছে। এজন্য আমি হাসি দিয়ে বললাম, কিছু হবে না মামা, এটা তো সামান্য একটু রক্ত। যদি বুকের সব রক্ত একসাথে বের হয়ে যেত তাহলে আমি বেশি খুশি হতাম। আর ভালো লাগে না মামা, নিজের শহর রেখে অন্য শহরে আমি পালিয়ে আসছি। মামা আমার দিকে তাকিয়ে বলল, সবকিছু আবার নতুন করে শুরু কর। আর ভালোবাসা যে সবকিছু একেবারে শেষ করে দিতে হবে এটা কোনো কথা না। এখন রুমে গিয়ে বুকের ওপর একটু নজর দিও, আর ডাক্তার যা বললো তাই করবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মামা আমাকে রুম দেখিয়ে দিল। তবে এখানে এসে আর কি হবে, কিছুদিন হবে না, 2 দিন পর এমনি এভাবে মারা যাব। যার জন্য এত কিছু করলাম, আজকে সে আমার পাশে নাই। আমি আগে থেকে সিগারেট কিনে নিয়ে আসছিলাম। মানুষ বলে এটা খেলে নাকি মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। জীবনে কখনো এসব খাই নাই, আজকে রিয়াকে ভোলার জন্য শুধু এসব করছি। বাঁচতে আমার একদম ইচ্ছে করে না, কিন্তু এই মন মানসিকতা নিয়ে কিভাবে আমি বাইরে বের হব। সব সময় এখন নিজেকে খুব বড় একা লাগে। একটা সিগারেট খাচ্ছি আর কাশি দিচ্ছি। জীবনে সব সাইপাস কখনো খায় নাই, আজকে শুধু রিয়াকে ফলে থাকার জন্য এমন পথ বেছে নিছি। হঠাৎ করে দরজার কাছ থেকে অনামিকা বলল, নিজেকে আর কত কষ্ট দিবেন বলেন? একটা মেয়ের জন্য নিজেকে এভাবে শাস্তি দিচ্ছেন কেন? আমি অনামিকার দিকে তাকিয়ে বললাম, আমাকে কতটা বিষ এনে দিতে পারবে? খেয়ে আমি মরে যাই। বেঁচে থাকার মতো আমার কাছে কিচ্ছু নাই। যার কাছে একটু ভালোবাসা পর্যন্ত ভিক্ষা চেয়েছিলাম, সে উল্টো বুকে গুলি করে দিল। আমার মতো ছেলে বেঁচে থাকার কোনো মানে আছে? অনামিকা আমার পাশে বসে সিগারেটের প্যাকেটগুলো নিয়ে বলল, আর কখনো যেন আপনার কাছে এসব না দেখি। নিজেকে আগে প্রতিষ্ঠিত করেন। ওই মেয়ের থেকেও আমি ভালো কাউকে এনে দিব। কি আছে ওই মেয়ের মাঝে যে আপনি শুধু ওই মেয়ের কথাই চিন্তা করেন? ভালোবাসার মানে তুমি বুঝবে কি? তবে আমি নিজেকে কবর দিয়ে দিয়েছি, আর ভালো লাগে না এই পৃথিবীর মায়া। পৃথিবীটা কিন্তু খুব বড়। একদিন হলেও কিন্তু আপনার ওর সাথে দেখা হবে। তখন আপনি ওকে বুঝিয়ে দিবেন যে আপনি কে ছিলেন ওর। আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি এখন মৃত পথের পথিক হয়ে গেছি। অনামিকা আমার হাত ধরে বলল, চুপ করেন কেন? কথা বলেন না? এত কথা বলতে বলছি আপনাকে। যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। এখনো ও হয়তো কোনো কিছু খান নাই। না অনামিকা, তুমি যাও, আমার খাওয়ার ইচ্ছে নাই। অনামিকা আমার হাতে ফোনটা দিয়ে বলল, নেন আপুর সাথে কথা বলেন। আমি এত করে বলছি তাও কিছু বুঝেন না। ফোনের ওপাশ থেকে তমা বলল, লাদেন, আমি তোরে ওখানে পাঠিয়েছি নতুন একটা জীবন তৈরি করার জন্য। আর তুই শোন, একটু সুস্থ হলেই তুই মামার সাথে অফিসে যাবি। মামার ব্যবসায় কাজে একটু একটু সাহায্য করবি, ঠিক আছে? আর যদি শুনি উল্টাপাল্টা কিছু হয়েছে, তাহলে আমি ভাই তোর পিছনে নাই। তোরে অনেক বুঝিয়েছি আমি, আর না, এখন তোর নিজের ইচ্ছা। তুই এখন ভালো হবি নাকি খারাপ পথে যাবি, এটা তোর ইচ্ছে। দেখ ভাই, তুই ওর জন্য নিজের জীবন নষ্ট করে ফেলবি, কিন্তু ও তো অন্য কাউকে বিয়ে করে খুব সুখেই আছে। তাহলে তুই কেন প্রতিদিন ওর জন্য কান্না করবি? যে তোর কষ্টের মানে বুঝে না, তার সাথে কোনো সম্পর্ক নাই। আশা করি আমার কথা রাখবি তুই। আমি যদি তোর জন্য এতটুকু করতে পারি, তাহলে তুই অন্তত নিজের জন্য হলে কিছু কর। আশা করি অনামিকার মুখ থেকে আর এসব শুনবো না। ভালো থাকিস, সুস্থ থাকিস। আল্লাহ হাফেজ। এই কথা বলে তোমার কল কেটে দিল। তবে তোমার যা বললো সবগুলো একদম সত্যি কথা। আসলে তোমার ঠিক কথাই বলেছে। যার জন্য আমি কান্না করি
সে তো খুব সুখেই আছে, আর এদিকে আমি কান্না করে নিজের জীবন শেষ করে দিচ্ছি। দরকার হলে আজীবন একা থাকবো, তাও কারো মায়ায় কোনোদিন জড়াবো না। আবার আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি কেন মরবো? আমার এখন বেঁচে থাকার খুব দরকার। আমি এবার অনামিকার হাত ধরে ফোনটা নিয়ে বললাম, মায়াবতী তুমি একটু দাঁড়াও, আমি আসছি। অনামিকা আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বলল, আপনার মুখ থেকে মায়াবতী নামটা শুনে আমার খুব ভালো লাগলো। তাড়াতাড়ি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। ফ্রেশ হয়ে বের হতেই অনামিকা বলল, তমা আপু আপনাকে সবকিছু বলেছে আশা করি, এখন চলেন। খাবার টেবিলের সামনে যেতেই মামি আমাকে দেখে বলল, কান্না করে নিজের চোখ মুখ ফুলিয়ে ফেলেছো, আর কত কান্না করবে? আমি টেবিলে বসে বললাম, আমি এখানে নতুন আসছি, তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার সামনে কখনো ভালোবাসার নাম নেবেন না, আর কখনো রিয়ার নাম নেবেন না। এখন আমি সবসময় নিজেকে কাজে বিজি রাখবো। মামা, আমি কালকে থেকে আপনার সাথে কাজে যাব। নিজেকে এখন আমি সবসময় কাজের ভিতরে বিজি রাখতে চাই। মামা বলল, সবকিছু না হয় ঠিক আছে, কিন্তু বাবা তুমি এখনো অসুস্থ। আগে সুস্থ হয়ে নাও, পরে না হয় আমার সাথে যাবে। মামা সমস্যা নেই, আমার এক কথা, আজ থেকে সবকিছু আবার শুরু করলাম। খাওয়া দাওয়া করে শেষে রুমে চলে গেলাম। তবে যাই বলি না কেন, তোমার মামার মন কিন্তু অনেক ভালো, খুব সহজে আমাকে বিশ্বাস করে নিল। আমি রিয়াকে ভুলে যেতে সবসময় কাজে মগ্ন হয়ে থাকি, এটাই আমার নিত্যদিনের কাজ। দেখতে দেখতে আজকে 4 বছর চলে গেল। আমি এখন তোমার মামার সাথে ওনার ব্যবসা দেখাশোনা করি, আর অনলাইনে কিছু কাজ করি। এভাবে আমার দিনগুলো যেতে লাগলো। তোমার মামার বাড়িতে আসার কয়েকদিন পরেই অনামিকা বিদেশে চলে গেল। অনামিকা যাওয়ার পর আমি প্রায় একাই রয়ে গেলাম, সব সময় কাজ নিয়ে পড়ে থাকি। এখন আমি প্রায় একা হয়ে গেছি, কাউকে বিশ্বাস করি না আমি। তবে ইদানিং একটা কথা মামার মুখ থেকে শুনি, উনি বলেন ঘরের জিনিস ঘরেই রেখে দেওয়া ভালো। তবে ওনার কথা আমি কিছুটা হলেও বুঝি, এরপর আমি চুপ থাকি। আমার এখন একা থাকতে খুব ভালো লাগে। নিজেকে এখন আমি 4 দেয়ালের মধ্যে আবদ্ধ করে নিয়েছি। হয়তো এটাই হবে আমার ভবিষ্যৎ। এখানে আসার পর থেকে পড়াশোনা আর কখনো দেওয়া হয় নাই, বাদ দিয়ে দিয়েছি এক প্রকার। তবে তোমার বিয়ে হয়ে গেছে, ওনাকে একটা মেয়েও আছে। এখন আমাকে যে কেউ দেখলে চিনতে পারবে না। মুখের লম্বা দাড়ি, আবার চুল লম্বা করে ফেলেছি। এই 4টা বছর যে আমার কিভাবে পার হয়েছে এটা শুধু আমি জানি। মাঝে মাঝে মনের ভিতরে কষ্ট অনুভূতি হলে বন্ধ রুমে নিজে একা একা বসে কান্না করতাম। আজকে সকালে রেডি হয়ে অফিসে যাবো বলে রুম থেকে বের হয়েছি, তোর মামা আমার হাতে চাবি দিয়ে বলল, তাদের আজকে আর অফিসে যেতে হবে না, এই নাও আমার গাড়ির চাবি। কিছুক্ষণ পর আমার মেয়ে আসবে, যাও তাকে নিয়ে আসো। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন মামা? অনামিকা আসছে আর আমাকে আপনি মাত্র বলেন? কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। ভাবছিলাম ও আসার পর তোমাকে এই কথা বলবো, কিন্তু তার আগেই বলে দিলাম। এখন তাড়াতাড়ি যাও। আমি চাবি নিয়ে বাস থেকে বের হয়ে গেলাম। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই মনে ছিল না, যে অনামিকা আমার থেকে 3 বছরের ছোট। এরপরও আমার নাম ধরে ডাকে। এয়ারপোর্টে গিয়ে আমি অনামিকার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। হঠাৎ দেখি অনামিকা ভেতর থেকে বের হচ্ছে। আমাকে দেখেও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে বলল, তোরে আমি কতটা মিস করি, তুই এটা জানিস না? আমার মন বলে তোরে প্রতিদিন এক নজর দেখি, কিন্তু তাও পারি না। কল দিলে তুই রিসিভ করিস না। এত কাজ করিস সারাদিন, শরীরের কি অবস্থা হয়েছে তোর? আচ্ছা ম্যাডাম, আমাকে এখন ছাড়েন, আবেগ এখন কন্ট্রোল করে বাসায় চল। আমি দেশে আসার পথে একটা পরিকল্পনা করে আসছি। আচ্ছা, এখন বলার দরকার নেই, গাড়িতে চল আগে, পরে সবকিছু বলিস। আমি গাড়ির সামনে বসতেই অনামিকা আমার পাশে বসে বলল, তোরে একটা কথা বলার ছিল। আমি তোর বড় না, তুই আমাকে ভাই বলে ডাকবি। অনামিকা আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, আমি তোরে ভাই বলে ডাকবো না, আবার বলতো এই কথা। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। তোর মন যা চায় তুই তাই বল। তোর মুখের এই অবস্থা কেন? দেখে তো আমি প্রথম তোরে চিনতে পারি নাই। বাদ দে, এখন বল কি বলতে চেয়েছিলি। তুই আবার পড়াশোনাটা চালু কর, বাবার সাথে ব্যবসা করবি আর পড়াশোনাটা চালিয়ে যাবি। অনামিকার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, এটা কি বললি তুই? এটা কি কোনো কথা? পড়াশোনা সরেছি সেই 4 বছর আগে, এখন আবার পড়াশোনা করতে বলিস? পাগল হলি তুই রে? আমি পাগল হব কেন বল? আমি একা একা কলেজে যাব কেন? দুইজন একসাথে যাব আর একই ক্লাসে ভর্তি হব। আমার দরকার নেই অনামিকা, তোর যা মন চায় তুই একা একা তাই কর। বললেই হলো? আগে বাসায় চল, পরে তোরে দেখছি। দেখ অনামিকা, এখন কিন্তু লাথি খাবি, চুপচাপ বসে থাকা। আগে বাসায় চল তো, পরে আমি তোরে দেখছি। তবে লাদেন, তুই কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছস। তো কি হয়েছে?
প্রশংসা করলাম কই, একটু ধন্যবাদ দিবি, তা না উল্টা আমাকে বকা শুরু করলি। বক বক করবি না একদম। যা, তোর সাথে আমি আর কথাই বলবো না, তুই তোর মতো থাক। দেখা যাবে কতক্ষণ কথা না বলে থাকতে পারেন অনামিকা ম্যাডাম আপনি। অনামিকা আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল। দেখা যাবে। বাসার সামনে যেতে দেখি মামা বাইরে দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি থেকে নামতেই মামা বলল, তোরা দুইজন একসাথে দাঁড়াতো, একটা সেলফি তুলি। মামার কথা শুনে অনামিকা আমার হাত জড়িয়ে ধরে বলল, বাবা সুন্দর করে সেলফি তুলবে কিন্তু, দেখে যেন আমাকে একদম নায়ক নায়িকাদের মতো লাগে। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। যিনি আমাকে জায়গা দিয়েছেন, চাকরি দিয়েছেন, তাকে কিভাবে আমি অসম্মান করব? কয়েকটা সেলফি তোলার পর আমি ভেতরে চলে গেলাম। এখানে আর দাঁড়ালাম না, সরাসরি রুমে চলে গেলাম। তবে ইদানিং মামা আমাকে তার মেয়ের জামাই বানাতে চাচ্ছে, কিন্তু উনি সবকিছু জানেন যে আমার সাথে কি কি হয়েছে। এরপর উনি তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চেষ্টা করছে। আমি ফোনটা বের করে তোমাকে কল দিলাম। তোমার ফোন রিসিভ করে বললো, এতদিন পর মনে হলো আমাকে? কি বলিস তোমার? এতদিন পর তোরে মনে হবে কেন? তোরে তো সবসময় মনে হয়, কিন্তু কাজের জন্য কল দিতে পারে না। তুই জানিস এখন আমি সবসময় নিজেকে কাজের ভিতরে বিজি রাখি। জানি তো। তবে আমি নিজেকে ধন্য মনে করি যে তোরে ভালো পথে নিতে পারছি। এখন বল, আমাদের বাসায় কবে আসবি? যাবো একদিন, চিন্তা করিস না। তোরে দেখতে খুব ইচ্ছে করে মাঝে মাঝে। এজন্য তো বলছি চলে যাই। তোমার সাথে কিছুক্ষণ কথা বলে কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো অনামিকার ডাকে। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে অনামিকা? আর একটু ঘুমানোর দরকার ছিল, দিলি তো ঘুমটা নষ্ট করে। এত ঘুমাতে হবে না, ফ্রেশ হয়ে নিচে আয়, বাবা তোরে কিছু কথা বলবে। অনামিকার কথা শুনে মনের ভিতরে একটু একটু ভয় কাজ করতে লাগলো। না জানি মামা কি থেকে কি বলে ফেলে। ফ্রেশ হয়ে নিচে যেতে মামি বলল, আমার মেয়ে আসছে কই, একটু ওরে নিয়ে ঘোরাঘুরি করবে, তা না উল্টা তুমি ঘুমিয়ে সময় পার করছো। মামি আমার কাছে এটাও সময় নেই, তবে আমি আপনার কথা রাখার চেষ্টা করব। এর মাঝে মামা বলল, আমি তোর আর অনামিকার কাগজপত্র সবকিছু গুছিয়ে রাখছি। আজকে দুজনকে ভর্তি করিয়ে দিয়ে আসবো, পরে দুজন একসাথে কলেজে যাবি। আর লাদেন এত কাজ করতে হবে না তোমার। আমার মেয়ের খেয়াল রাখবে আর অনামিকার সাথে ক্লাস করবে। তোমার পড়াশোনাটা শেষ হয়ে যাবে, আর তোমার সাথে থাকলে আমার মেয়েও সুরক্ষিত থাকবে। মামার কথা শুনে আমি বললাম, অনামিকা আপনাকে এই বুদ্ধি দিয়েছে তাই তো? সে 4 বছর আগে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি, এখন কি আর সেই বয়স আছে বলেন মামা? পরে মানুষ আমাকে নিয়ে মজা করবে, এর থেকে আমি আপনাকে ব্যবসায়িক কাজে সাহায্য করি, এটাই ভালো। দেখ বাবা, আমি তোমার মনের কথা বুঝতে পারছি। আমি চাই অনামিকার সাথে তুমি পড়াশোনাটা শেষ করো, এরপর দুইজন মিলে আমার অফিস সামলাবে আর আমি অবসর নিয়ে নিব। মামি আপনি বলেন কি, এই বয়সে কলেজে গেলে মানুষ কি বলবে? মামি হাসি দিয়ে বলল, বাবা পড়াশোনা করতে বয়স লাগে না, আলাদা একটা মন মানসিকতা তৈরি কর, তাহলেই হবে। আর আমরা তোমার ভালোর জন্যই এসব করছি। কি আর করবো, আপনারা যেহেতু এত করে বলছেন, ঠিক আছে আমি রাজি আছি। অনামিকা ইয়াহু বলে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই রাজি হবি। আমি অনামিকাকে সারে বললাম, হাত ধরতে পারিস, কিন্তু তাই বলে সবসময় জড়িয়ে ধরা যাবে না। আমার কাছে এইসব ভালো লাগে না। আর তুই তো আমার বিষয়ে সবকিছু জানিস। এসব মায়া ভালোবাসা বিয়ে আমার জন্য না, আমি একাই ভালো আছি। আমার জীবনে এখন কাউকে দরকার নেই। আগলা পিরিতি আমার একদম ভালো লাগে না। এখন আমি খুব ঘৃণা করি। আর তুই তো আমার ছোট বোনের মতো, এজন্য আশা করি আর কখনো এইভাবে সবার সামনে জড়িয়ে ধরবি না। এই কথা বলে আমি সরাসরি ছাদে চলে গেলাম। অনামিকাকে এইসব বলা খুব দরকার ছিল, কারণ ও দেশে এসে যা আচরণ করা শুরু করেছে এগুলো আমার মোটেও পছন্দ না। এই জন্য এই কথাগুলো ওকে বলা খুব জরুরি ছিল। ছাদের এক কোণে বসে আছি, জোরে জোরে বলছি, আমি তোমাকে আজও মনে পড়ে। তুমি আমার দূরে থাকা এক পবিত্র ভালোবাসা, যাকে খুব মিস করি। প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত মিস করি। তোমাকে মিস করার মাঝে একটা শান্তি আছে। তোমার কথা মনে হলে আজও আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুতে গিয়েও তোমাকে হাত দিয়ে ধরতে পারে নাই, মাছের মতো পিছলে দূরে সরে যাও। তবে আজও আমি মন খুলে বলি যে ভালোবাসো আজব জিনিস। আমি করি সম্মান, তোমাকে ভালোবেসে আজও করিনি কো ভালোবাসাকে অপমান। তবে আমার মন থেকে মায়া দয়া একদম উঠে গেছে। এখন আমার কাউকে আর পছন্দ হয় না। বন্ধ করে নিজেকে একা একা রাখতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, এটা সত্যি যে আমি এমন ছিলাম না, কিন্তু কিছু পাষাণ মানুষের কারণে আজকে আমার এই অবস্থা। তবে তুমি ভালোবাসার মর্ম বুঝোনি, এত কষ্ট দিয়েছো তুমি, বলতে পারেনি।
কলিজা ছিঁড়ে দেখানোর জায়গা ছিল না। তুমি বেঈমান, সুখে থাকো আমায় কষ্ট দিয়ে, কি করে থাকো তুমি আমায় ভুলে গিয়ে। হায়রে পৃথিবীর আজব ভালোবাসা, এটাই ভালোবাসার খেলা নেলা। হঠাৎ করে পেছন থেকে অনামিকা বলল, আপনার মতো যদি আমি একটা জীবন সঙ্গী পেতাম তাহলে সারা জীবন এই বুকের মাঝে আগলে রাখতাম। আপনার মুখ থেকে ভালোবাসার কথা শুনলে মনে হয় যেন আপনার বুকে ভালোবাসা আজও জেগে আছে। তবে সত্যি কথা এই যে আপনি খুব সুন্দর করে ভালোবাসার বর্ণনা দিতে পারেন। আপনি প্রথম পুরুষ যার চোখ থেকে আমি পানি পড়তে দেখেছি। নিজেকে একা একা রাখা খুব কঠিন হয়ে যায়। যদি কোনোদিন ডিপ্রেশনে পড়ে যান তাহলে কি হবে বলেন? আর কাউকে মন দিতে হবে না আপনার। মানুষের সাথে মিশে একটু কথাবার্তা তো বলবেন। অনামিকার কথা শুনে বললাম, বস এখানে। তবে তুমি চেষ্টা করলে আমাকে পরিবর্তন করতে পারবে না। আমি যেমন আছি ঠিক তেমনই ভালো আছি। না আমার কাউকে দরকার আছে, না কারো ভালোবাসা। আপনি খুব আজব মানুষ। তবে আমার ভালোবাসা দিয়ে আপনাকে আমি পরিবর্তন করে দিব। অনামিকা, তুমি আমার ছোট বোনের মতো। যদি এইসব কথা তুমি বলো তাহলে কিন্তু হয় না। তুমি তো আমার বিষয়ে সবকিছু জানো। জানি, কিন্তু এরপরেও আপনাকে আমার ভালো লাগে। আমি দেশে আসতে চাইনি, তবে শুধু আপনার জন্য আসছি। প্রথম যেদিন আপনাকে কান্না করতে দেখছি সেদিন আপনাকে জড়িয়ে ধরে খুব করে বলতে ইচ্ছে হয়েছিল যে কান্না করবেন না, আমি আপনার পাশে আছি। সব মেয়েরা তো আর একরকম হয় না, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। অনামিকার কথা শুনে একটা হাসি দিলাম আর বললাম, শোনো একটা গান বলি। কষ্ট দিয়েছো তবুও মনে রাখিনি, ছলনাময়ী তুমি আগে বুঝিনি। হে কষ্ট দিয়েছো তবুও মনে রাখিনি, ছলনাময়ী তুমি আগে বুঝুনি। সজনী তুমি তো প্রেম বোঝনি। একটুখানি গান বলে কান্না করতে লাগলাম। চোখ থেকে অজস্র পানি বের হতে লাগলো। আজও আমি একটা মেয়ের দেওয়া কষ্ট ভুলতে পারি না। পুরোনো কথা মনে হলে কলিজাটা ফেটে যায় আমার। গরিব হওয়াটা কি দোষের কিছু? তবে আজকে তো আমার টাকার অভাব নেই। নিজের অ্যাকাউন্টে এত এত টাকা আছে, কখনো গুনেও দেখি নাই। কিন্তু আমি তো কখনো বলি না আমি এতটা বড়। তবে মানুষের মনের ভিতরে অনেক কিছু লুকানো আছে। মানুষ এক রূপী না, মানুষ হলো বহুরূপী। জায়গায় জায়গায় মানুষ তার রং চেঞ্জ করে। আপনার কান্না দেখলে আমার খুব খুব কষ্ট হয়। প্লিজ আমার সামনে আপনি কান্না করবেন না। আমি চোখের পানি মুছে একটা হাসি দিলাম আর বললাম, সবার জন্য সুখ লেখা থাকে না। কিছু কিছু মানুষের মনের ভাষা বোঝা খুব কঠিন। আজীবন যদি তুমি আমার পাশে থাকো তাহলে তুমি আমাকে বুঝতে পারবে না। আচ্ছা সব বাদ দাও, রুমে যাই। কেন, এখানে থাকা কি ভালো লাগছে না? না আর ভালো লাগছে না, এখন একটু ঘুমাবো, ঠিক আছে? কোনোরকম বিরক্ত করবে না আমাকে। আচ্ছা, আপনি এত আনরোমান্টিক কেন বলেন তো? একটু তো রোমান্টিক হতে পারেন। যার জন্য এত রোমান্টিক হয়েছিলাম সে তো আমার পাশে নাই। এত রোমান্টিক হয়ে আর কি করব? একাই ভালোবাসি আমি। আমি আর ছাদে দাঁড়ালাম না, সরাসরি রুমে চলে গেলাম। আমি আগেই বলেছিলাম যে অনামিকার হাব ভাব আমার কাছে ভালো লাগছে না, আর আজকে ও সেটাই প্রকাশ করে দিল। তবে যাই হোক, আমার এইসব বিষয় নিয়ে কখনো এত ইন্টারেস্ট নাই। আমি তো আগেই বলছি আমি কখনো বিয়ে করব না, এটাই ভালোবাসি আমি। খুব ভোরে ঘুম থেকে উঠলাম, ভাবছিলাম সকাল সকাল অফিসে যাব মামার সাথে। কিন্তু অনামিকা এসে কি বলে কে জানে। ওনাদের বাসায় থাকি বলে ওনার কথা আমার শুনতে হচ্ছে, নইলে সেই কবেই চলে যেতাম। ইচ্ছে করলে আমি এখান থেকে চলে যেতে পারি। তবে মামা আমার বিপদের সাথে ছিলেন, ওনাকে কখনো ধোকা দেওয়া যাবে না। আর পড়াশোনাটা যদি ফাঁকে ফাঁকে শেষ করে ফেলতে পারি তাহলে তো আমারই ভালো। হঠাৎ করে অনামিকা রুমে ঢুকে বলল, লাদেন, তাড়াতাড়ি রেডি হ, কলেজে যেতে হবে। কলেজ থেকে এসে যদি তোর ইচ্ছে হয় তাহলে অফিসে যাবি, আর যদি ইচ্ছে না হয় তাহলে যাওয়ার দরকার নেই। অনামিকা আমি না গেলে হয় না? এই বয়সে আবার কলেজে? মাথায় দিব একটা। আর তোর বয়স মনে হচ্ছে যেন 50 হয়ে গেছে। যেভাবে বলিস যে আমার এখন কি পড়ার বয়স আছে। রেডি হয়ে তাড়াতাড়ি বের হ। এই কথা বলে অনামিকা বের হয়ে চলে গেল। ভাবছিলাম আর কখনো কলেজের মাটিতে পা রাখবো না, তবে অনামিকার জন্য যেতে হচ্ছে। তবে এখন জীবনে একটু আনন্দ দরকার আছে। সবসময় আর একা একা তো ভালো লাগে না। আয়নার সামনে গিয়ে চুলদারি হালকা করে একটু কাটিং করলাম। আজকে যেহেতু কলেজের প্রথম দিন, এজন্য নীল পাঞ্জাবি আর পায়জামা পরে নিলাম। চোখে কালো একটা চশমা লাগিয়ে দিলাম। মোটামুটি নিজেকে একটু বেশ সুন্দর লাগছে। তবে আয়নাতে নিজেকে দেখে আগের দিনগুলো মনে হয়ে গেল। কোনো একদিন এভাবে নিজেকে সাজিয়ে কোথাও গিয়েছিলাম, তবে সেদিন আমার জীবনের সবকিছু ধ্বংস হয়ে গেল। তবে আজকেও আমার মন বলছে আমার সাথে কিছু একটা তো হতে চলছে। হয়তোবা আমি আবার উল্টাপাল্টা চিন্তা করছি। বাইরে থেকে অনামিকা ডেকে বলল, কিরে, আসবি নাকি? আরো অপেক্ষা করব? এত দেরি হচ্ছে কেন? অনামিকার ডাক শুনে আমি রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। নিচে নামতেই মামা বলল, কি আর বলবো, আমার মেয়ের থেকেও
তোমাকে আরো হ্যান্ডসাম লাগছে। এত সুন্দর সুদর্শন একটা ছেলে নিজেকে এভাবে কেন লুকিয়ে রাখে? এটা কিন্তু ঠিক না। নিজের ভিতরে কিছু পরিবর্তন নিয়ে এসো, ঠিক আছে? অনামিকা তো আমাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। আমি ইশারা করে বললাম, যাবি নাকি আজকে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবি? অনামিকা আমার কথা শুনে বলল, ও হ্যাঁ, সরি। তবে এত সুন্দর একটা ছেলে রেখে যে মেয়ে অন্য কাউকে চয়েস করে নেয়, তার মতো বোকা মেয়ে আমি মনে করি পৃথিবীতে একটাও নেই। টাকা পয়সা দিয়ে কি হবে? কিছু হবে না যদি সুন্দর মনের একটা মানুষ পাশে না থাকে। হয়েছে বোন, তোমাকে আর কিছু বলতে হবে না, এখন চলেন। তুই যদি আমাকে আর কখনো বোন বলিস না, তাহলে আমি আর জীবনে তোর সাথে কথা বলবো না। তুই যাবি নাকি এখানে থাকবি বল? যদি এখানে থাকার ইচ্ছা হয় তো থাক, আমি অফিসে যাই। অনামিকা ওর বাবার কাছ থেকে চাবি নিয়ে বলল, আরে যাবো তো, এত রাগ দেখাস কেন? আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অনামিকা বাইরে এসে গাড়ির ভিতরে বসে আমাকে বলল, কি হলো, ভিতরে আসবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? গাড়ির দরজা খুলে দিবে কে রে? আমি কি দরজা খুলে দেবো? অনামিকা কথাগুলো আমাকে বলল, এক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, যেভাবে বলিস মনে হচ্ছে যেন তুই দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলে তো বেশ ভালো হতো। আমার সাথে কত কত গাড়ি থাকতো, তুই তো আমার সাথে কথা বলতে লাইনে দাঁড়িয়ে থাকতি। এত শখ করে লাভ নেই, যা হতে পারবি না তা আর বলিস না। এখন চুপচাপ গাড়িতে ওঠ। অনামিকার পাশে বসে আমি বললাম, তুই গাড়ি ড্রাইভিং করবি, আমাকে মারবি না তো আবার? এখনো তোরে বিয়ে করতে পারি নেই, আর আমি আমার জামাইকে মারবো কেন? অনামিকা, আমি তোরে কতবার বলছি সব উল্টাপাল্টা কথা আমার সামনে বলবি না। আমার এসব শুনতে একদম ভালো লাগে না। আমার সাথে থাকতে থাকতে দেখবি একদিন সবকিছু ভালো লাগবে। ভালো একটা ছেলে দেখে প্রেম কর। আমি যেটা একবার হারিয়ে ফেলছি সেটা আর কখনো আমার জীবনে ফিরে আসবে না, তুই বললেও না। চ্যালেঞ্জ কর আমার সাথে তুই। থাক বাবা, তোর মতো তুই গাড়ি চালা। অনামিকা গাড়ি চালাচ্ছে আর একা একাই কথা বলছে, আমি শুধু হু হা করছি। গাড়ি পার্কিং করে কলেজের মাঠে চলে গেলাম।